সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1263তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ভাই প্রবাসী তারেক হোসেনের জীবনের এক ভয়ঙ্কর রকম কালো জাদু মুখর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল কালো জাদু করে পুত্রবধূকে জিনের সঙ্গে বিয়ে দেয় শাশুড়ি। কালো জাদু করে পুত্রবধূকে মাটির নিচে লুকিয়ে রেখে জিনের সঙ্গে বিয়ে দেয় এক শাশুড়ি। এই গল্পটা ময়মনসিংহের প্রত্যন্ত এলাকার এক তান্ত্রিক মহিলা পরিবারের ভয়ঙ্কর রকম বাস্তব জীবনের গল্প। দেখেন, কালো জাদু এই শব্দটা, ব্ল্যাক ম্যাজিক, এটা যে কত মারাত্মক একটা জিনিস আমি আজকে নিউজে দেখতে পেলাম। যদিও এটার কোনো সঠিক ব্যাখ্যা বা সঠিক যুক্তি আমার কাছে নাই। অনেক মিডিয়াতে দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন নায়িকা, সম্ভবত শোভানা, জানি কি নাম হবে তার, তিনি মারা গেছে হসপিটালে এবং অনেকেই বলা বলি করছে যে তার মৃত্যুর পিছনে তাকে কালো জাদু করা হয়েছে এবং কালো জাদুর প্রতিফলেই তার মৃত্যু হয়েছে। এরকম অনেকগুলো বেসরকারি চ্যানেলে বা নিউজে দেখতে পাচ্ছি। তো এই যে কালো জাদু জিনিসটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাধি। আপনি বিশ্বাস করেন যে একটা মানুষকে, মানে একটা সুস্থ সবল ভালো মানুষকে মেরে ফেলার জন্য কালো জাদুর মতো ছোট্ট এই জাদুটাই যথেষ্ট। আশা করবো আপনারা কালো জাদু মুখর এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আমার মুখে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এবং গল্প শেষে ময়মনসিংহের ভাই তারেক হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তারেক হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি। আমাদের পরিবারে আর কেউ নেই আমার কোনো ভাই বোন। আমি পরিবারের একমাত্র সন্তান। ছোটোবেলা থেকে প্রচুর আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার পরিবারটা ময়মনসিংহ শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। আমার বাবা পেশায় ছিল একজন কৃষক। আমাদের অনেক বেশি জায়গা সম্পত্তি ছিল। আমার বাবা এইসব জায়গা সম্পত্তি দেখাশোনা করতো, চাষাবাদ করতো এবং তাই দিয়ে আমাদের পরিবারটা ভালোভাবেই চলতো। ছোটোবেলা থেকে আমার জীবনে মারাত্মক ধরনের ঘটনাগুলো ঘটে, যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার যখন বুঝ হয়, আমার যখন বয়স হয়, আমি তখন লোক মুখে একটা কথা শুনতে পাই। সবাই আমাকে বলে আমি নাকি জিনের সন্তান। আমাকে বলে আমার বাবা নাকি জিন। আমি যাকে বাবা করে ডাকি, ধরেন বাবার সাথে কোনো একটা সময় বাজারে গিয়েছি এবং বাজারে যাওয়ার পরে এলাকার সবাই আমাকে বলতো, এটা তো তোর বাবা না, তোর বাবা হচ্ছে জিন। আমাকে সবাই জিনের সন্তান বলে আখ্যায়িত করতো। তার বড় কারণ ছিল আমার আম্মা নাম করা একজন কবিরাজ ছিল। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসতাম আমাদের পরিবারে প্রতিদিন মানুষের ভিড় লেগে থাকতো। দূর দূরান্ত থেকে মানুষজন আমার মায়ের কাছে আসতো বিভিন্ন কবিরাজি শিক্ষার, মানে কবিরাজি সমস্যার সমাধান করার জন্য। ধরেন স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, মা ছেলের মাঝে মিল নাই, ননদ শাশুড়ির মাঝে মিল নাই, এইরকম ঝামেলাগুলো আমার আম্মা তাবিজ তুমান এবং জিনের মাধ্যমে তার সমাধান করতো। তো সেই মর্মে অনেক লোকেরাই বলা বলি করতো আমার আম্মার সাথে নাকি জিনের একটা ভালো সম্পর্ক আছে। আমার আম্মা ওই জিনের সাথে রাতের বেলায় থাকে, রাতের বেলায় ঘুমায় এবং জিনের মাধ্যমে নাকি আমি দুনিয়াতে আসছি। এরকম কথাই সবাই বলে, কারণ আমার আম্মার বিয়ে হয়েছে বহু বছর হয়ে গেছে। আমার আম্মার ঘরে কোনো সন্তানাদি হচ্ছিল না এবং ঠিক যখন থেকে আমার মা ওই কবিরাজিটা শুরু করে, আমার আম্মা যখন থেকে জিনের দর্শন পায়, ঠিক তখন থেকে আমি নাকি আমার আম্মার পেটে আসি। এই জন্য লোকে বলা বলি করে আমি হচ্ছি জিনের সন্তান। তো বাবা আমাকে এগুলা বললে, বাবা বলতো লোকে অনেক কথাই বলবে, এগুলা কান দিতে নাই। তো এই যে আমার আম্মা কবিরাজি করে, আমার আম্মা রাতের বেলা আমার আব্বার সাথে ঘুমায় না। এটাই ছিল সবচেয়ে বড় কারণ। যেই ঘরে আমার মা কবিরাজের কাজ করে, জিন পরীর কাজ করে, ওই ঘরের মধ্যে আমার আম্মা সবসময় একা একা ঘুমাতো। আমার আব্বাকে ওই ঘরে আসতে দিত না, শুধু আব্বাকে না, আমাকে পর্যন্ত আমার ওই বৈঠকখানায় মা যেতে দিত না। আমাদের সবাইকে ঘরে বাইরে রাখতো এবং রাতকে রাত আমার আম্মা এই ঘরে একা একাই ঘুমাতো। তো গ্রামের লোকেরা বলা বলি করে আমার মা যে রাতের বেলা ওখানে একা একা ঘুমায়, তো ওই জায়গায় জিনটা আসে এবং জিন এসে রাতের বেলায় আমার মায়ের সাথে একসঙ্গে ঘুমায়।
এরকম অনেক কথাবার্তা লোকে জানাজানি হচ্ছিল। যদিও এই সমস্ত কথাকে আমার মা মিথ্যা কথা বলে উড়াই দিত। সবার কাছে বলতে গেলে মিথ্যা কথা, এগুলো সত্য না, মানুষ যেটা বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলো আমার আম্মা বলতো। যে ছোটোবেলা থেকে আমি আসলে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। বাবা মায়ের এই পারিবারিক সমস্যার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার দাদি আমাকে অনেক বেশি ভালোবাসতো। প্রতি রাতেই প্রতিদিনই আমার আব্বা আম্মার মাঝে প্রচণ্ড রকমের ঝগড়া হতো। মূলত আমার আব্বা এটা পছন্দ করতো না, আমার আম্মা যে কবিরাজের কাজ করে বা জিনের কাজ করে, জিন দ্বারা এটা ওইটা করে, এটা আমার বাবার মোটেও পছন্দনীয় ছিল না। আমার আব্বা আমার আম্মাকে বারবার বলতো যে তুমি এসব করো না, এসব করা বন্ধ করো, এটা আমার পছন্দ না। কিন্তু বরাবরের মতো আমার মা কোনো সময় আমার বাবার কথার মূল্যায়ন করতো না, আমার বাবার কথা শুনতো না, এবং বাবার কথা না শুনে আমার মা প্রতিনিয়ত এই কবিরাজের কাজগুলো করিয়ে যাচ্ছিল। এমন করে দিন আর রাতগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। সময় যত সামনের দিকে গড়াচ্ছে, আমার মায়ের এই ধরনের কবিরাজি চিকিৎসা আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। লোকে লোকে আমার বাড়িতে লোকালয়িত হয়ে যেত। এরকম করতে করতে গ্রামের সবাই যখন আমার আব্বাকে একটা সময় বলাবলি করতে শুরু করে, তোমার বউ জিনের সাথে ঘুমায়, জিনের সাথে তোমার বউর সম্পর্ক আছে, জিন এসে তোমার বউর সাথে শারীরিক সম্পর্ক করে, এই কথাগুলো বলতে বলতে একটা সময় আমার আব্বা এই জিনিসগুলো আর নিতে পারতেছিল না। আব্বা একটা সময় প্রচণ্ড রকমের রেগে যায়, খেপে যায়, এবং খেপে রেগে আমার আব্বা ডিরেক্টলি আমার মাকে বলে যে যদি আমার সংসার করতে হয় তাহলে তুমি এই কবিরাজি করতে পারবা না, তোমাকে এই কবিরাজি ছেড়ে দিতে হবে তুমি যদি আমার সংসার করতে হয়, আর অন্যথায় যদি আমার সংসার না করো তাহলে তুমি কবিরাজি করো। আমার মা তখন ডিরেক্টলি আমার আব্বাকে বলল, তোমাকে দিয়ে আমার কি হবে? আমি যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে বিয়ে বসে এসেছি সেদিন থেকেই তুমি আমাকে প্রতিনিয়ত অভাব অনটনার যন্ত্রণায় দিয়ে যাচ্ছ। যেদিন থেকে ওই জিন আমার সাথে আসছে বা জিন আমার সঙ্গ দিয়েছে, ওই দিন থেকে আমি কয়েকটা টাকা পয়সার মুখ দেখছি। তো তোমার মতো স্বামীর আমার প্রয়োজন নাই। এই কথা বলে আমার মা এর পরের দিনে আমার আব্বুর সাথে রাগ করে তার সব কিছু নিয়ে আমার নানু বাড়িতে চলে যায়, সাথে আমাকেও নিয়ে যায়। তো এই নানু বাড়িতে আমাকে নিয়ে আমার মা যখন চলে যায়, এবং আমার মা তার সমস্ত রুগীদেরকে ওইখানে নিয়ে যাইতো, নানু বাড়িতে নিয়ে যাইতো। আমার নানু বাড়িও আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে ছিল না, কাছাকাছি ছিল, পাশাপাশি গ্রাম ছিল। তো ওই গ্রামে আমার আম্মা যখন চলে যায় তখন সমস্ত রুগীগুলো ওই গ্রামে যাইতো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম করতে করতে একদিন বৃষ্টি হচ্ছিল মাঠের মধ্যে। তো মাঠে যখন বৃষ্টি হয় তো মাঠে তো অনেকে মাছ ধরতে যায়, আমিও তখন বৃষ্টির সময় মাঠে মাছ ধরতে গেছিলাম। যেহেতু আমার নানু বাড়ি আর আমার মায়ের আমার বাবার বাড়ির মাঝখানে শুধু একটা আপনার দিঘির মতো ছিল আর কি, ফসলের জমি এরকম। ওইখানে মাছ ধরতে গেছি, পরে আমার আব্বার সাথে আমার দেখা হয়। দেখা হলে পরে আব্বা আমারে বলে, চল আমি তোকে নিয়ে যাব। আমি আব্বারে বললাম, আমি তোমার সাথে গেলে তো আম্মা রাগ করবে। আমার আব্বা তখন বলতে থাকে, তুই আমার ছেলে, তুই আমার সন্তান, তুই আমার সাথে যাবি, তোর মা রাগ করবে কেন, চল আমার সাথে। এই কথা বলে আমার আব্বা তখন একরকম জোরাজোরি করে আমাকে আমার নানু বাড়ির ওখান থেকে আমার আব্বা নিয়ে আসে। এরপরে আমি আব্বার সাথে থাকতে শুরু করি। বেশ খানিকটা পরে আমার মাও আমার নানু বাড়ি, আমার বাবার বাড়িতে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার আব্বা আর আমার দাদি আমাকে নিতে দেয় না। আমার আব্বা আর দাদি বলতেছে যে তারেক আমাদের বাড়িতে থাকবে, তারেককে আমরা যেতে দিব না। তো আমার মা আর আমাকে নিতে পারে না। মা যাওয়ার সময় দাদিকে আর আমার বাবাকে ধমকি দিয়ে যায়, আমার সাথে এই কাজটা ভালো করে নাই, তোমাদের সারা জীবন মরতে হবে। এরকম করে আমার আম্মা তখন চলে যায়। আম্মা চলে যাওয়ার পরে আমি আমার নানুর সাথে আমার দাদির সাথে আর আমার বাবার সাথে সময়গুলো ভালোভাবেই কাটাচ্ছিলাম। এরকম করতে করতে আমার বয়স প্রায় 15 থেকে 16 বছরের কাছাকাছি। তো 15-16 বছর হলেও না, আমি তখন দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই। মাঝে মাঝে আম্মার বাড়িতে যাই। বেশিরভাগ আমি আমার দাদার সাথে আমার দাদির সাথে আর আমার বাবার সাথে থাকি। ওরকম বয়সে একটা পর্যায়ে হঠাৎ করে জানতে পারি, আমার বয়স যখন 16 বছর, তখন আমি জানতে পারি আমার মায়ের ব্রেন নাকি আউট হয়ে গেছে, আমার মা নাকি পাগল হয়ে গেছে। এরকম কথা শুনতে পাই লোকে লোকে মুখে। এবং শোনার পরে একদিন আমি মাকে দেখার জন্য আমার নানু বাড়িতে যাই, এবং নানু বাড়িতে যাওয়ার পরে দেখতে পাই মানুষ যেটা বলা করছে এটাই সত্যি। আসলেই আমার মায়ের ব্রেন আউট হয়ে গেছে, আমার মা পাগল হয়ে গেছে। মাকে এই অবস্থায় দেখে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে। আম্মু এরকমভাবে পাগল হয়ে গেল। তো চেষ্টা করছি আমরা আম্মুকে বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু আমার নানা নানি আর আমার মাকে আনতে দেয় না। কেন, আমার মা তো অনেক টাকা ইনকাম করতো, তার সবই আমার নানা নানি আমার মামারাই নিয়ে যাইতো। তা আমি আর মাকে নিয়ে আনতে পারলাম না। এইভাবে মা তখন একটা পর্যায়ে করলো কি, রাস্তায় পাগল বেশে হাঁটতে শুরু করে, কাপড় খুলে ল্যাংটা হয়ে এরকমভাবে রাস্তায় চলাফেরা করতে শুরু করে। এবং অনেকেই বলি করে যে জিনেরা নাকি আমার মায়ের ব্রেন আউট করে দিয়েছে, জিনেরা নাকি আমার মাকে পাগল করে দিয়েছে, যার জন্য আমার আম্মা এরকম করতেছে।
তো একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, মাকে আমি বাড়িতে নিয়ে যাব। যত যাই হোক, সে তো আমার জন্মদাতা মা, তিনি আমাকে পেটে 10 মাস 10 দিন রেখেছে। সো এই মাকে আমি এখানে কষ্ট পাইতে দিব না। মা যখন পরিপূর্ণ পাগল হয়ে যায়, রাস্তাঘাটে ল্যাংটা হয়ে চলাফেরা করে, ওই সময় আমার মামারা আর আমার নানি কিন্তু খুব বেশি আর আমার মাকে দেখতো না। মায়ের টাকাই তাদের ভালো লাগতো, কিন্তু মাকে সেবা যত্ন করা এই জিনিসগুলো তাদের ভালো লাগতো না। তো একটা পর্যায়ে আমি তখন মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাই। আমাদের বাড়িতে নিয়ে আসি, যদিও আব্বা এতে খুব রাগ করে যে কেন নিয়ে আসলি, কী কারণে নিয়ে আসলি। এরপরে নিয়ে আসছি। এই আম্মাকে নিয়ে আসার কিছুদিন পরে আমার আব্বা তখন অসুস্থ হয়ে যায়। আব্বা অসুস্থ হয়ে যায়, আব্বার আগের মতো কাজকাম করতে পারে না, সারাদিন ঘরের মধ্যে পড়ে বসে থাকে এবং আব্বার অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়, আগের থেকে অনেকটা খারাপ হয়ে যায়। এবং আমাদের পরিবারে তখন ইনকামের সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল আমার আব্বাই উপার্জন করতো। এবং আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা তখন আর ঠিকমতো চলাফেরা করতে পারি না। এবার বাবার চিকিৎসা নিয়ে আমার দাদিও তখন খুব উদ্বেগে পড়ে যায়। এরপরে দাদিও তখন করে কি, আমার আব্বাকে বলে তুই জমি বিক্রি কর। এই চলতে থাকে আমাদের জমি বিক্রির খেলা। আমার আব্বা এই পাড়ায় ওই পাড়ায় বিভিন্ন পাড়ায় তখন জমি জমা বিক্রি করতে থাকে এবং জমিগুলো এমনভাবে বিক্রি করে যে আমার আব্বার কাছে আর তেমন কোনো জায়গা সম্পত্তি থাকে না। প্রায় সব কিছুই আমার আব্বা বিক্রি করে ফেলে এবং বিক্রি করে আমার আব্বা নিজের চিকিৎসা করে। আমার বয়স যখন প্রায় 19 বছরের কাছাকাছি, ওই সময় আমার আব্বা ইন্তেকাল করে। এবং এই 4 বছরে আমার আব্বা লক্ষ 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 টাকা নিজের চিকিৎসার জন্য ব্যয় করে, কিন্তু আমার আব্বার সুস্থ হয় না। মায়ের পিছনে সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু কোনো টাকা পয়সা ব্যয় করি না। এরপরে আমার আব্বু মারা যায়। আব্বু মারা যাওয়ার পরেই আমার কাছে আব্বুর কিছু টাকা জমানো ছিল। ওই যে আব্বু জায়গাটাকে বিক্রি করে যে আমার কাছে টাকা দিছিল, আপনার ওই কিছু জমানো টাকা আমার কাছে ছিল। তাই আব্বু যখন মারা গেল, আব্বু মারা যাওয়ার পরে আমি আর জমানো টাকাগুলো ভাঙলাম না। জমানো টাকাগুলো আমি আর ভাঙলাম না ভাঙা আমি তখন একটা চাকরির সন্ধান করতেছি। আমি আর মাঠে ঘাটে কাজ করব না, কোনো না কোনো একটা চাকরি করব এবং চাকরি করে আমি ভবিষ্যতে চলবো, এরকম পরিকল্পনা করতে করতে দেন আমি তখন একটা এলাকাতে চাকরি পাই। এলাকা বলতে আমাদের গ্রাম থেকে খানিকটা দূরের একটা গ্রামে, ওখানে একটা মাছের ফিশারি, মাছ চাষ করে যে ওই রকম একটা জমি আমি তখন পাহারা দিব। জমি চাষ করা হয়, মাছ চাষ করা হয়, মাছের ঘের বলে, ওইটাকে আমি পাহারা দিব। তো ওইটাতে তখন আমার চাকরি হলো, বেতন হচ্ছে 6,000 টাকা। আমার খাওয়াও কোম্পানির, ওই লোকের যার ঘের তার, এবং থাকা ওইখানেই। তা আমি তখন ওইখানে ডিউটি করতে শুরু করি। ওইখানে ডিউটি করতেছি 5 দিন 7 দিন পর একবার বাড়িতে আসি, আবার ওইখানে থাকি। ওই মাছের যথাসময় খাবার দেই, রাতের বেলায় মাছ পাহারা দিই এবং দিনের বেলায় ওই ফিশারির চারপাশে ঘুরে বেড়াই, কোথাও গোকরা সাপ বা ভয়ঙ্কর সাপ আছে কিনা, মাছ খেয়ে ফেলে এরকম কোনো প্রাণী আছে কিনা, ওইগুলোকে আমি তখন মারি। এই করতে করতে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। এমন করতে করতে একদিন হলো কি, হঠাৎ করে আমি ওই বাসাইয়ের মধ্যে শুয়ে আছি, একটা জোরো বাতাস আসছে, এত জোরে একটা বাতাস আসছে যে মনে হয় যেন আমার ঘরটাকে ভেঙে নিয়ে যাবে। ওই যে বাসাই তো অনেকেই ছিলেন, যেটা প্লাস্টিক দিয়ে বানানো হয়, এরকম করে বানানো হয়, নিচে হচ্ছে আপনার বাঁশ দিয়ে বাসাইয়ের মতো করা হয় এবং এর উপরে হচ্ছে আপনার বিভিন্ন প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় ছোট্ট একটা ঘর। আমি ওই ঘরের মধ্যে আছি এবং প্রচণ্ড রকমের ওই তুফানে মনে হয় যেন রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে আমার ঘরটাকে উড়ে নিয়ে যাবে। আমি আল্লাহকে ডাকতে শুরু করি, ও আল্লাহ রহমত করো, আল্লাহ রহমত করো, আল্লাহ গো রহমত করো। এবং একটা পর্যায়ে আমি শুনতে পাই বাইরে থেকে কেউ একজন আমাকে বলে বসতেছে, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। বেশ কয়েকবার এই কথাটা আমাকে বললো। আমিও প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে আমি বাসার ভিতর থেকে ছিদ্র করে বাইরের দিকে তাকায় দেখতেছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল এত বড় মুখ আমি আমার জীবনেও দেখি নাই। ভয়ঙ্কর আকৃতির একটা মানুষ, যার চোখগুলো মনে হয় কপালে উঠা এবং চোখগুলো থেকে রক্ত টপ টপ করে পড়তেছে নিচে। খুবই ভয়ঙ্কর চেহারার একটা লোক আমাকে বলতেছে এখান থেকে চলে যা। আমি তখন কোনো রকম বাসাই থেকে জানটা নিয়ে বেরোয় একটা দৌড় দিতে আমি পার্শ্ববর্তী একটা গ্রাম ছিল, ওই গ্রামের মধ্যে ঢুকে গেলাম। তালতলা ছিল ওই গ্রামের নাম, তালতলায় ঢুকে গেছি এবং তালতলায় ঢুকে যাওয়ার পরে একটা বাড়ির সামনে গিয়ে 2-3 বার মাগো মাগো বলে ডাক দিছি এবং ডাক দেওয়ার পরে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি, আমি সেন্সলেস হয়ে যাই, জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান আসে, আমার আসার পরে আমি দেখতে পাই ওই বাড়ির বয়স্ক একটা লোক এবং ইয়াং একটা লোক, আরেকজন মহিলা, একটা মেয়ে ওই বাড়ির মধ্যে, এরা আমার চারপাশে বসে আছে। আমি এদেরকে দেখেও ভয় পাচ্ছিলাম, জি আল্লাহ এরা কারা। আমাকে তখন বলতেছে, মহিলা বলে, বাবা কি হয়েছে তোমার, তুমি না ওখানে মাছের ফিশারি পাহারা দাও। আমি তখন বৈশা বলতেছে আমাকে একটু পানি দেন।
আমাকে পানি দিল, তখনও ফজর আজান দেয় নাই, ফজর আজান দেওয়ার আগ মুহূর্তে। পরে পানি দিল, দেওয়ার পর আমি পানিটা পান করলাম। পরে আমাকে বলে, বাবা কি হয়েছে তোমার? আমি তখন বললাম, দেখেন আমি কিছু বলতে পারবো না, আপনাদের এখানে তুফান হয় নাই? পরে বলে, তুফান কই, আমরা তো কোনো তুফান দেখি নাই। আমি বললাম, কি বলেন তুফান দেখেন নাই? আমি তো আমার বাসার মধ্যে শুয়েছিলাম, এত ঝড়ো বাতাস আসছে, ঘর ভারী মনে হয় সব কিছু ভেঙে ফেলতেছে, এবং এই ঘটনা আমার সাথে ঘটছে। বলার পর ওই মহিলা বলে, আরে বাবা তোমার কথা তো সত্যি, আমিও তো এরকম একটা কিছু দেখছিলাম কেমন জানি বাতাস বইতেছে তোমাদের ওই ফিশারির ওখানে, এবং বাতাস বইতেছে আর ওই ফিশারির মাছগুলা পানিগুলা মনে হয় ঘুরে ঘুরে উপরের দিকে উঠে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি আমি দেখলাম। আমি তখন বললাম, দেখেন আমার অনেক ভয় লাগতেছে। মহিলা বলে, তোমার বাড়ি কই? আমি বললাম, অমুক গ্রামে আমার বাড়ি। বলে, আহারে কোন মায়ের সন্তান এরকম ঘুটঘুটে রাতের অন্ধকারে ওই জায়গার মধ্যে বসে মাছ পাহারা দেয়? মাছের সাথে তো সবসময় জিন পরিরা থাকে, এটাই তো সম্ভবত ক্ষতিটা করছে। তো এরপরে উনি আমাকে ওনার ঘরের মধ্যে জায়গা দেয়, আমি ওনার ঘরের মধ্যে থাকি। তো সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে আমি এখন কি করব বসে বসে চিন্তা করতেছি। মহিলাটা এসে আমাকে বলে, কি ব্যাপার বাবা, কি চিন্তা করো? আমি বললাম, মা গো চিন্তা করতেছি, আমি গরিবের ছেলে, আমার বাবা মারা গেছে কিছুদিন হয়েছে, ঘরে আমার মা হচ্ছে পাগল, আর আমার একজন দাদি আছে। তাই আমি যদি চাকরিটা ছেড়ে দিয়ে আমার পাগল মায়ের মুখে আর বৃদ্ধ দাদির মুখে আমি দুমুঠো ভাত তুলে দিতে পারবো না। আমি এখানে চাকরি করি, যে 2-1 টাকা বেতন পাই তা দিয়ে আমার মা আর আমার দাদির দেখাশোনা করি। তো যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি কি করব? মহিলা বলে, চাকরি চলে যাবে কেন? আমি বললাম, চাকরি যদি না যায় আপনি কি মনে করেন আমি কি আর কখনো এখানে বসতে পারবো? আমি তো মারাত্মক ধরনের ভয় পাইছি, এবং এতটাই ভয় পাইছি এরপর থেকে এই মাছের ধারের আশেপাশে আমি আর আসবো না। আমি খুব ভয় পাইছি, অনেক ভয় পাইছি। মহিলা আমাকে বলে, ভয় পাইলে কি আর হবে? ভয় পাইলে তোমাকে চলতে হবে না, তুমি ভয় পাই যদি এখান থেকে চলে যাও তাহলে কিভাবে হবে? আমি বললাম, চলে না গিয়ে আমার কাছে কি করার আছে বলেন তো? আমি চলে না গিয়ে কী বা করতে পারবো? মহিলা আমাকে বলে, তুমি একটা কাজ করো, তুমি তো আমার ছেলের মতো, আমার তো নিজের কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো। আমি তোমাকে একটা কথা বলি, তুমি শোনো, তুমি মাছের ফিশারের ওখানে রাতের বেলায় থাকার দরকার নাই, তুমি সন্ধ্যা রাতে মাছের খাবার দিয়া তুমি চলে আইসো। আসার পরে তুমি রাতের বেলা আমাদের উঠানের মধ্যেই তুমি থাইকো, এবং এখানে থেকে তুমি টর্চ লাইট দিয়ে, মোটা টর্চ লাইট, বড় টর্চ লাইট দিয়ে দেখো যে কেউ মাছ ধরতে আসে কিনা। আর যদিও কেউ মাছ ধরতে আসে বা মাছ ধরে তাহলে আমাদের এখান থেকে কিন্তু দেখা যাবে অথবা শব্দ হবে। যখন তুমি দেখবা কেউ মাছ ধরতেছে বা জাল মারতেছে তখন তুমি চাইও, আর নাইলে তুমি মাছের ফিশারের ওখানে থাকার দরকার নেই, তুমি আমার বাড়িতেই থাকো। মহিলার কথাগুলো শোনার পরে আমি অদ্ভুতভাবে এই মহিলার মুখের দিকে তাকিয়ে আছি, এবং সে এত সুন্দর করে কথা বলতেছে, মনে হয় যেন আমি তার পরিচিত কেউ, মানে আমি তার আত্মীয়, এমনভাবেই সে আমাকে সাপোর্ট দিতেছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যদি এটা বলেন তাহলে সমস্যা নাই, আমি এটা করব, আমি এই বাড়িতে থাকবো। এরপর থেকে আমি ওই বাড়িতে থেকেই মাছের ফিশারি পাহারা দিচ্ছি। সকালবেলা ফজরে আজান দিলে পর আমি ফিশারিতে যাচ্ছি, ওখানে কাজ করতেছি, এবং কাজ করে ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করি, এবং রাতের বেলায় যখন সন্ধ্যা হয় সন্ধ্যায় খাবার দিয়া আমি চলে আসি ওই বাড়িতে, এবং ওই বাড়িতে উঠানে এসেই আমি তখন মাছের ফিশারি পাহারা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা রইল না। এইভাবে কয়েকদিন কাটতে কাটতে আমার ভিতরেও একটা ভালো লাগা কাজ করতেছে। ওই বাড়িতে একটা মেয়ে ছিল যার নাম ছিল নিশি। এই নিশি মেয়েটা আমাকে অনেক সাপোর্ট করতো। ওদের ঘরে কোনো ভালো রান্নাবান্না হলে আমাকে বলতো, আপনি দুপুরে ওখানে খাইয়েন না, আপনি এখানে চলে আসেন, দুপুরে আমরা একসাথে খাবো। তো ও আমাকে ওদের ঘরের মধ্যে আমাকে খুব সাপোর্ট দিত। তার খাওয়া দাওয়া সব কিছু থেকে শুরু করে ওদের ঘরের মধ্যে আমি খাওয়া দাওয়া করতাম, এবং রাতের বেলায় আমি যখন ফিশারি পাহারা দেওয়ার জন্য তাদের বাড়ির কোনায় বসে টর্চ লাইট হাতে ফিশারির দিকে তাকিয়ে থাকতাম, ওই সময় মাঝে মাঝে নিশি আমার কাছে আসতো, এসে আমার সাথে বসতো, আমার সাথে গল্প গুজব করতো, আমার সাথে কথা বলতো। যদিও তারা অনেক নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ ছিল, অনেক গরিব ছিল, কিন্তু তারপরেও না তাদের ভিতরে মানুষের প্রতি যে একটা প্রেম প্রীতি ভালোবাসা, একটা মায়া, এই জিনিসটা অদ্ভুতভাবেই ছিল। আমি যে অন্য পরিবারের সন্তান, অন্য জায়গা থেকে আসছি, তাদের এখানে কাজ করতেছি, এই জিনিসগুলো কখনোই তাদের কাছে মনে হতো না। তারা আমাকে সম্পূর্ণ নিজের সন্তানের মতো করে আগলায় রাখতো, নিজের সন্তানের মতো করে আমাকে আদর যত্ন আর ভালোবাসতো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে করে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। দিন যত সামনের দিকে যাচ্ছে এই নিশির প্রতি
আমার দুর্বলতা ঠিক ততটাই বাড়তেছে। আমি কেন জানি নিশিকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। নিশির প্রতি এক অন্যরকম দুর্বলতা, এক অন্যরকম ভালোবাসা তখন আমার বুকের ভিতরে কাজ করতে থাকে এবং একদিন, 2 দিন, 3 দিন করে যেতে যেতে একটা পর্যায়ে আমি মনের অজান্তেই এই নিশি মেয়েটাকে ভালোবেসে ফেলি। সে অনেক গরিব ছিল, গরিব হলেও না, সে কিন্তু দেখতে অনেক সুন্দরী ছিল, তার চেহারা অনেক মায়া ছিল, সে দেখতে শুনতে অনেকটা কিউট ছিল। এবং একদিন আমাকে বলতেছে, তারেক আমার না খুব ইচ্ছা করতেছে তোমাদের বাড়িতে একদিন যাওয়ার জন্য। তুমি বলো তোমাদের বাড়িতে তোমার একটা পাগল মা আছে এবং তোমার একটা দাদি আছে, তাদেরকে না আমার খুব দেখতে ইচ্ছে করে। এরকম করে যখন খুবভাবে আমাকে ধরে, আমি তখন নিশির মাকে বলি যে নিশি আমাদের বাড়িতে এইভাবে যেতে চায়। তো নিশির মা আমাকে বলে সমস্যা নাই, একদিন সকালবেলা নিয়ে ঘুরে নিয়ে আসো। তো ঠিকই একদিন সকালবেলা আমি নিশিকে নিয়ে আমাদের বাড়িতে আসি। তখন কিন্তু আমার আম্মা পাগল থেকে একটু একটু ভালোর দিকে গেছে। আগে যেরকম অতিরিক্ত পাগলামি করতো, ঘর দুয়ার ভাঙাভাঙি করতো, নিজের শরীরে নিজে কামড় দিত, মানুষ দেখলে দৌড়ে যাইতো, মানে বড্ড পাগল ছিল। কিন্তু ওই সময়টাতে দেখা গেল যে আমার আম্মা অনেকটা ভালো হয়ে গেছে, আগের মতো আর পাগলামি করে না এবং উচ্ছৃঙ্খলা করে না। এবং নিশি যখন আমাদের বাড়িতে গেল, আমার আম্মা নিশির সাথে অনেক সুন্দর করে বসে বসে কথা বলতেছে এবং যে কোনোভাবে যে কেউ দেখলে বুঝবেই না যে আমার মায়ের মাথা খারাপ বা আমার মা পাগল। নিশি যা যা বলতেছে আমার আম্মা নিশির কথা শুনতেছে এবং নিশির সব কথা শুনতেছে। এরকম করে প্রায় আসরের নামাজের পরে আমি নিশিরে বললাম, নিশি চলো, আমার তো আবার ফিশারিতে রাতের বেলায় খাবার দিতে হবে। পরে আমাকে বলে ঠিক আছে চলে যায়, চলো। আমি তখন নিশিকে নিয়ে বাংলার ওই মেঠো পথ ধরে হেঁটে হেঁটে নিশিদের বাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে যেতে নিশি আমাকে বলে, তোমাকে একটা কথা বলি, রাগ করবা? আমি বললাম না না, রাগ করবো না। ও আমাকে বলে, তোমার মা আর তোমার দাদির দায়িত্ব আমাকে নিতে দিবা? আমি বললাম আমি তোমার কথা বুঝতেছি না, কি বলতেছো? ও আমাকে বলে, আমি তোমার মা আর তোমার দাদির দায়িত্ব নিতে চাই, সুখে দুঃখে ওনাদের পাশে থাকতে চাই, ওনাদেরকে ভালোবাসতে চাই এবং তোমার বউ হয়ে তোমার মায়ের সেবা যত্ন করতে চাই, তোমার দাদির ভালোবাসা নিতে চাই। কথাগুলো শোনার পরে না আমি ওর মুখের দিকে তাকায় আছি। তখনও সূর্যটা পশ্চিমের আকাশে হেলে পড়ছে এবং ওই সূর্যবরণ হয়ে যাচ্ছে ওর মুখটা। অনেক মায়াবী ওই চেহারাটার দিকে ঠিক যতবার তাকাই ততবারই যেন মনটা মোমের মতো গলে যায়। আমি তখন ওকে বলতে থাকি, তুমি তো জানো আমার মা পাগল, আমাদের ওরকম কোনো কিছুই নেই, এরপরে তুমি আমাকে কেন বিয়ে করবা? ও আমাকে বলে, তোমার মতো স্বামী যার সাথে থাকবে সে যদি ভালো থাকে আর গোটা পৃথিবীটাও যদি পাগল থাকে, তোমার সাথে যে কোনো মেয়ে সংসার করার জন্য রাজি হবে। এবং সেদিন থেকে সত্যি তার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। এরপর থেকে আমাদের প্রতি ভালোবাসা দুজনের প্রতি আরও বাড়তে থাকে। এরই ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমার আম্মা প্রায় সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আম্মুর ব্রেনে যে সমস্যা ছিল এটা পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায় এবং আম্মুর ব্রেন ঠিক হওয়ার পরে এরপরে নিশি প্রতিদিন আমাদের বাড়িতে যাইতো। প্রায় প্রতিদিন আমাকে না জানিয়ে সকালবেলা চলে যেত, আম্মুর সাথে গল্প গুজব করতো, আম্মুর সাথে রান্নাবান্না করতো এবং আম্মুর মন জয় করার জন্য চেষ্টা করতেছে। এইভাবে প্রায় মাস 6 মতো কেটে যায় এবং মাস 6 কেটে যাওয়ার পরে একদিন মা আমাকে বলতেছে, এই মেয়েটা বারবার আমাদের পরিবারে কেন আসে? আমার আম্মা বলে হঠাৎ করে। তো এটা যখন আমার আম্মা বলে, আমি বললাম কী বলো? ওই তোমার সাথে থাকতে পছন্দ করে, আমার কোনো বোন নাই, ও তোমাকে মেয়ের মতো থাকতেছে, কেন কী হয়েছে? আমার আম্মা বলে, না এই মেয়েটা যে বারবার আমাদের বাড়িতে আসে, আমার সাথে গল্প গুজব করে কথাবার্তা বলে, সবই ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকে নিয়ে গ্রামের অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে। অনেকেই বলতেছে মেয়েটা কেন আসে, কী কারণে আসে, মেয়েটাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তো এই কথাবার্তাগুলো আমার আর শুনতে ভালো লাগে না। আমি তখন মাকে বললাম যে মা, তুমি এটা কেমন কথা বলতেছো? একটা মেয়ে আমাদের বাড়িতে আসে তোমাকে সাহায্য করার জন্য, তোমাকে হেল্প করার জন্য, তোমার সাথে কথা বলার জন্য, আর এই মেয়েটাকে তুমি এরকম করে দেখতেছো? আমার মা বলে, না এই তো এত আসার কি আছে, এত তো আসার কিছু নাই, মাঝে মাঝে আসতে পারে, কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের বাড়ি প্রতিদিন যাওয়া এটা তো ভালো দেখায় না। আমি সেদিন বুঝতে পারলাম যে আমার মা সবসময় আর নিশিকে সহ্য করতে পারতেছে না। মায়ের কথা নিশি যাতে সবসময় আর আমাদের বাড়িতে না আসে। এবং একটা পর্যায়ে দেখা গেল যে না, আমিও নিশিও আমার আম্মার কথা মতো, আম্মু একটু মুখ কালো করে থাকে, ওর সাথে ভালো করে কথা বলে না, একটু অন্য মোডে থাকে। এই জিনিসগুলো দেখার পরে নিশিও অনেকটা মাইন্ড করে। এরপরে নিশিও আর আমাদের বাড়িতে খুব বেশি একটা যাতায়াত করে না। এভাবে প্রায় আরও মাস 2 থেকে 3 মাস কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার মা আমাকে একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা শুনে আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো। মা বলতেছে, মায়ের ওই বাপের বাড়িতে, আমার নানু বাড়িতে
একটা মেয়ে ঠিক করে রাখছি। ওই মেয়েটা দেখতে শুনতে অনেকটা সুন্দর, অনেকটা রূপবতী। ওই মেয়েটাকে আমার মা আমাকে বিয়ে করাবে এবং মেয়ের বাবা মা অনেক টাকা পয়সার মালিক, তারা আমাকে টাকা পয়সা দিবে এবং তাদের ওই টাকা পয়সাগুলো দিয়ে আমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য আমার আম্মা আমাকে এই কথা বলতেছে। অন্যের ফিশারিতে কতদিন কাজ করব, এভাবে তো জীবন চলে না। তাই মা যখন এটা বলতেছে, আমি তখন মায়ের আর ওই সময় বলতে পারতেছিলাম না যে আমি তো নিশিকে পছন্দ করি, নিশিকে আমি বিয়ে করব, আমি ওকে ভালোবাসি। আমি মাকে কোনো কিছু না বলে আমি তখন নিশির সাথে বিষয়টা শেয়ার করি। আমি নিশিরে বললাম যে নিশি, আমার আম্মা তো এরকম এরকম করে বলতেছে আমার নানু বাড়িতে নাকি আমার জন্য কোনো এক মেয়ে ঠিক করে রাখছে, ওখানে নাকি আমাকে বিয়ে করাবে। ওই কথাটা শোনার পরে খুবই কষ্ট পায়, মানে অনেক কষ্ট পায় এবং কষ্ট পেয়ে আমাকে বলে যে তুমি যদি মনে করো তোমার আম্মা অন্য কোথাও তোমাকে বিয়ে করাবে আর তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তো আমার কোনো আপত্তি নেই। একটা কথা আমি আসলে বলতে ভুলে গেছিলাম এখানে, নিশি কিন্তু অনেকবার আমার আম্মার সেবা যত্ন করছে। আমার আম্মা যখন পাগল ছিল মাঝে মাঝে আমাদের বাড়িতে যাইতো, আম্মারে রান্নাবান্না করে দিত এবং সত্যি কথা বলতে গেলে নিশির ওই সেবা যত্ন আর ভালোবাসায় আমার আম্মা এত দ্রুত সুস্থ হয়ে যায়, এত তাড়াতাড়ি আমার আম্মা ভালো হয়ে যায়। এরপরে এভাবে সময়গুলো কাটতেছে, দেখতাম যে অলওয়েজ এ নিশি মানে কেমন জানি মানে আমার কাছ থেকে তখন দূরে সরে যেতে চাইতেছে এবং ও যাচ্ছে আমার মা যেখানে আমাকে বিয়ে করাক ওখানে যেতে আমি বিয়ে করি, এজন্য আমার সাথে মিশতে চায় না। এবং এমন করে কয়েকটা দিন কাটার পরে আমি তখন আমার মাকে বললাম যে মা, তুমি যে আমাকে বিয়ে করানোর কথা বলতেছো বা আমাকে বিয়ে করাবা, আসলে নিশি যে আমাদের বাড়িতে আসে আমি কিন্তু নিশিকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। এইটা বলার পরে মা বলে ভালো কথা, তাহলে মেয়ের পরিবার সম্বন্ধে আমি জানবো। ওই সময়টা পর্যন্ত কিন্তু মা মূলত নিশির পরিবার সম্বন্ধে খুব মানে ভালো করে কিছু জানতো না। এরপরে নিশির পরিবার সম্বন্ধে যখন আমার সঠিকভাবে জানতে পারার পরে মা আমাকে ডিরেক্টলি বলে এই মেয়েটাকে আমাকে কখনোই বিয়ে করাবে না। আমি তখন বললাম যে মা, তুমি এটা কী কথা বলতেছো, ও তো দেখতে শুনতে ভালো, ওর চেহারা ভালো, ও রূপবতী গুণবতী, তাহলে এরকম একটা মেয়েকে তুমি আমাকে কেন বিয়ে করাবা না? আমার মা বলে ওদের কিছুই নাই, ওদের কোনো ধানি জমি নাই, ওদের কোনো ফসল নাই, এই মেয়ের কোনো ভাই নাই, ওরে বিয়ে করলে তুই সারা জীবন ঠকবি, কিছুই পাবি না। এর থেকেও বরং তোর নানু বাড়িতে যেখানে আমি তোর জন্য মেয়ে দেখেছি ওই পরিবারে আমি তোকে বিয়ে করাবো, আর ওখানে বিয়ে করালে পরে তুই একটা ভালো শ্বশুর বাড়ি পাবি, তাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, ওইখানে বিয়ে করাবো। যতই মাকে আমি বোঝানোর চেষ্টা করি, যতই মাকে আমি বলার চেষ্টা করি, কিন্তু আর কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। মা কোনোভাবে আমার কোনো কথা শুনতেই রাজি নাই। আমি যেটা বলি মা পুরোই আমার বিরোধিতা করতেছে, আমার কথা শোনে না। এমন করে সময়গুলো তখন সামনের দিকে কাটতেছে, একদিন দুই দিন করে কাটতেছে। যতভাবেই মাকে বলি কোনোভাবেই মা রাজি হচ্ছে না। মায়ের একটাই কথা, নিশিদের পরিবারের কিছুই নেই, এদের জায়গা সম্পত্তি নেই, টাকা পয়সা নাই, এরা গরিব, এরকম গরিব কোনো পরিবারে আমার মা আমাকে বিয়ে করাবে না। আমার মা ধনী সম্ভ্রান্ত বড়লোক, যারা আমার মাকে টাকা দিবে বা যৌতুক বাবদ আমার আম্মা টাকা পয়সা নিতে পারবে, আমার আম্মা ওইখানে আমাকে বিয়ে করাবে। সে সময় কিন্তু আমার আম্মার কবিরাজি করে না, কবিরাজি ছেড়ে দিয়েছে বা কবিরাজি বন্ধ। তো এমন করতে করতে একটা সময় হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসছে, যেহেতু আমার আম্মা লোভে পড়ে গেছে, মায়ের মনেও আমি আসলে কষ্ট দিতে চাচ্ছিলাম না যে আমার মা কষ্ট পাক, এমন কোনো কাজ আমি করতে চাইনি। ওই সময় হঠাৎ করে মনে হলো আমার আব্বা যে জমি বিক্রি করছে, আমার আব্বার চিকিৎসাধীন অবস্থায় আমার আব্বার অনেকগুলো টাকা আমার কাছে ছিল, প্রায় সেই সময় 2 লক্ষ টাকার কাছাকাছি। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে এই 2 লক্ষ টাকা আমি আমার মাকে দিয়ে দিব এবং নিশিকে বলবো যে নিশির পরিবার থেকে এই টাকাটা দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে আমি তখন নিশির সাথে আলোচনা করি। নিশি আমাকে মুখের উপরে মানা করে দেয়। ও আমাকে বলে যে না, এরকম কোনো কিছু করা চলবে না, তুমি এরকম কোনো কিছু কইরো না, এইটা করার কোনোই প্রয়োজন নাই। তোমার মা যদি এমনিতে আমাকে বিয়ে করাইতে রাজি না হয়, তোমার আম্মা যদি এমনি আমাকে তোমার ঘরের বউ না বানায়, না হলে এরকম গোশ টোশ দিয়ে, এরকম টাকা পয়সা নষ্ট করে, এরকম যৌতুক দিয়ে আমাকে বিয়ে করতে হবে না। আমি তখন ওকে খুব বুঝিয়ে বলি যে দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, আমি সত্যিকার অর্থে তোমাকে ছাড়া বাঁচবো না, এবং তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি সত্যিই মরে যাব। তোমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। তুমি একটু একটুখানি বুঝতে চেষ্টা করো। এরকম করে আমি ওকে অনেকটা বোঝানোর পরে এক পর্যায়ে ও তখন রাজি হলে পরে আমি তখন মাকে বলি যে মা, তুমি তো বলতেছো নিশিদের পরিবার থেকে আমি কিছুই পাবো না, এখন নিশির বাবা বলছে নিশিরে যদি আমার কাছে আমি যদি নিশিকে বিয়ে করি তাহলে আমাকে নগদে 2 লক্ষ টাকা দিবে। এবার এই 2 লক্ষ টাকার কথা শুনে আমার আম্মা এক মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল। আম্মা বলতেছে তাহলে আর কোনো কথাই নাই, যদি মেয়ের পরিবার থেকে 2 লক্ষ টাকা দেওয়া হয় তাহলে আমি তোকে এই পরিবারে বিয়ে করাবো। মা তখন রাজি হলো
এবং এলাকার গ্রামবাসী লোকজনদেরকেও তখন জানানো হলো। সবাই মিলে তখন ধুমধাম করে আনন্দ ফুর্তি করে ব্যাং পার্টি বাজিয়ে আমি তখন নিশিকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। নিশিকে বিয়ে করে আনার পরে এই 2 লক্ষ টাকা আমি তখন আমার মায়ের হাতে তুলে দিলাম। আমার মা তখন ওই টাকাটা নিল, নেওয়ার পরে আমি নিশিকে বউ বানায় ঘরে আনছি। আনার পরে আম্মা তখন বলতেছে যে টাকাটা নিয়ে কি করবি, এটা দিয়ে কিছু একটা করার চেষ্টা কর, এভাবে তো চলতে পারে না। বউ নিয়ে এখন বউরও একটা খরচ আছে, তোরও একটা খরচ, আবার সে সময় দাদি মারা গেছে, আমার দাদি মারা গেছে। আমার আম্মা বলে কি করবি? আমি তখন বললাম মা একটা কাজ করি, যেহেতু এখানে 2 লক্ষ টাকা আছে, সাথে আরও কিছু টাকা ম্যানেজ করে আমি বিদেশে চলে যাই। বিদেশে গিয়ে আমি কিছু একটা করি। আমার আম্মা ঘুরে ফিরে ওই একই কথা বলতেছে, তুই শ্বশুরবাড়ি থেকে আরও টাকা আন, যদি বিদেশ যাবি তাহলে শ্বশুরবাড়ি থেকে আরও টাকা আন। মানে আমার আম্মার টার্গেট শুধু আমার শ্বশুরবাড়ি থেকে নেওয়ার জন্য। আমি তখন বললাম মা বিয়ে করলাম মাত্র কয়েক মাস হলো, ওরা তো 2 লাখ টাকা দিছে, এখন আরও টাকা দিবে, এটা ভালো না? তুমি 2 লক্ষ টাকা দাও, বাকি টাকাটা দেখে অন্য কোথাও থেকে ম্যানেজ করা যায় কিনা। এরপরে বাকি টাকা ম্যানেজ করতে শুরু করি আর বিদেশের জন্য তখন লাইন দেই। পাসপোর্ট বানাই, পাসপোর্ট বানানোর পরে বিভিন্ন দেশে তখন পাসপোর্টের ফটোকপি জমা দেই। এরকম করতে করতে আমি অনেকের সাথে আলাপ আলোচনা করি যে কোন দেশে কম টাকায় যাওয়া যায়। আমি টাকা ইনকামও কম করতে চাই এবং কম টাকায় যেতে চাই, রিস্ক কম নিতে চাই। এরকম করে বলা বলি করার পর সবাই আমাকে তখন উমানের একটা দেশ, আরবের একটা দেশ উমান, ওই উমানে আমাকে যেতে বলে। কারণ আরব দেশের মধ্যে সবচেয়ে কম টাকায় ওই উমানে যাওয়া যায় এবং কম টাকায় উমানে যাওয়া যায়, আর উমান দেশটাতে ইনকামও ভালো। এইটা বলার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি উমানে যাব। আমাদের এলাকার এক আদম ব্যবসায়ীর মাধ্যমে আমি তখন উমান ভিসার জন্য টাকা পয়সা জমা দিই। যাই হোক, উমানের ভিসা আসতে আমার বেশি দিন সময় লাগে না। পাসপোর্টের ফটোকপি পাঠানোর পরে কিছুদিনের মাঝে আমার তখন উমানের ভিসা আসে এবং 3,20,000 টাকার বিনিময়ে আমি তখন উমানে যেতে সক্ষম হই। 3,20,000 টাকা দিয়ে আমি তখন উমানে চলে যাই এবং উমান যাওয়ার পরে আমি তখন ওইখানে একটা ভালো কাজও পাই। যে কাজের কথা বলে আমাকে নিয়ে যাওয়া হয়, ওই কাজে আমি তখন ওখানে করতেছি। এবং যাওয়ার আগ মুহূর্তে নিশির কান্নাকাটি এবং আমার মায়ের কান্নাকাটি আমাকে খুব বেশি মর্মাহত করে। বিদেশে যাই, বিদেশ থেকে আমার আম্মুর জন্য টাকা পয়সা পাঠাই, নিশির জন্য টাকা পয়সা পাঠাই, মোটামুটি ভালোভাবেই চলতেছে। এবং এরকম করতে করতে 1 বছরের মতো আমি যেই কোম্পানিতে কাজ করি, 1 বছর পরে হঠাৎ করে ওই কোম্পানি আমাকে অন্য কোথাও বিক্রি করে দেয়। মানে যেখানে কাজ করতাম ওই কাজটা বন্ধ হয়ে যায়, নতুন করে আরেকটা জায়গায় তখন আমাকে কাজে দেওয়া হয়। এবার নতুন করে যে জায়গায় কাজে দেওয়া হয় ওই জায়গায় আমি ঠিকমতো স্যালারি পাচ্ছিলাম না, ঠিকমতো বেতন পাই না, পরিবারে ঠিকমতো বেতন পাঠাইতে পারি না, প্রচণ্ড রকমের সমস্যা তখন দেখা দেয় এবং এরকম সমস্যার মধ্যে পড়ে যায় যে বলে বোঝাতে পারবো না। আমার মা তখন বলতেছে কি করা যাবে, চলতে পারে না, মা চলতে পারে না, দেশে বউ চলতে পারে না। এবং এইরকম করে মানে মরার উপরে খাড়া বলতে একটা বিষয় আছে। কিভাবে জানে আমার মা জেনে চায় যে নিশির পরিবার থেকে আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, যেই টাকা দিয়ে আমি বিদেশে গেছি এইটা সম্পূর্ণ নিশি আমাকে, মানে আমার জমানো টাকা আমি আমার মাকে দিয়ে আমি বিদেশে গেছি। আসলে মূলত নিশিদের পরিবার থেকে আমাকে কোনো টাকা দেওয়া হয়নি। আমি তো বিদেশে পড়ে আছি, কিভাবে আমার আম্মা এটা জেনে গেল বা কার মাধ্যমে জেনে গেল এইটা আমি ঠিক বুঝতে পারলাম না। এবং আম্মা এটা জানার পরে আম্মা খুবভাবে রেগে গেল এবং রেগে যাওয়ার পরে আম্মা প্রতিনিয়ত আমাকে এটা জিজ্ঞেস করে যে এটা কি সত্যি নিশির বাবা মা টাকা দেয় নাই? তোর জমানো 2 লাখ টাকা তুই আমাকে দিয়েছিস, নিশির বাপ মা টাকা দেয় নাই? আমি বলি আগো না মা, তুমি মিথ্যা বলতেছো, তুমি আসলে জানো না নিশির বাবা মা টাকা দিছে, নিশির বাবা মাই তো আমাকে 2 লক্ষ টাকা দিয়েছে। এবং আমার মা তখন একদিন করে কি নিশির মাথায় কোরআন শরীফ তুলে দেয় এবং কোরআন শরীফ তুলে দিয়ে নিশিকে বলে যে তুই সত্যি করে বল যে তোর বাপ মায় টাকা দেয় নাই, তোর বাপ মায় টাকা দেয় নাই। এটা বলার পরে নিশি তখন সত্যি কথা আমার আম্মাকে বলে দেয় যে না, আমার আব্বা আম্মা কোনো টাকাই দেয় নাই, মূলত তারেক আমাকে এইভাবে বিয়ে করে আনছে বা ও নিজ থেকে টাকা দিছে। এইবার তো শুরু হলো এক অন্যরকম ঝামেলা। আমার আম্মা তখন এটা স্বাভাবিকভাবে নিতে পারতেছিল না। আম্মা তখন আমি উমান থাকা অবস্থায় প্রতিনিয়ত আমার বউ নিশির সাথে ঝগড়া করে। শুধু ঝগড়া নয়, নিশিকে মারার জন্য, নিশিকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমার আম্মা যা যা করা দরকার সর্বোচ্চ কিছু আমার আম্মা করতেছে। আমার আম্মার কথাই একটা, নিশিকে আমি এই বাড়ি থেকে বের করে দিব, নিশিকে এই বাড়িতে রাখবো না। এবং আমারে বলতেছে তুই দেশে চলে আয়, দেশে আসলে আমি তোর অন্য জায়গায় বিয়ে করাবো, তোরা আমি অন্য জায়গায় বিয়ে করালে আরও অনেক টাকা পয়সা পাবো। কোনোভাবেই তখন আমি আমার মাকে আর শান্ত করতে পারতেছিলাম না। মাকে যতই বুঝাই তুমি একটু বুঝতে চেষ্টা করো মা, এরকমটা করো না, আমাকে বিয়ে করে ফেলেছো, আমার বিবাহিতা বউ, এখন তুমি এরকমটা করো না। এর মাঝে মা বলতেছে না ওরে আমি তোর ঘরে রাখবো না, আর মার একটা কথা বলতেছে ওর ঘরে নাকি সন্তানাদি হবে না। সে সময় মা কিন্তু আবার আমার যখন অভাব দেখা দেয়, আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইতে পারি না, মা কিন্তু তখন আবারও কবিরাজি করতে শুরু করে।
কবিরাজি যে তান্ত্রিকের কাজ আছে, কবিরাজের কাজ আছে, ওই কবিরাজের কাজ আমার আম্মা আবারও পুনরায় শুরু করছে এবং বিভিন্ন মানুষকে পানি পরা দেয়, তাবিজ পরা দেয়, বিভিন্ন রোগের সমস্যার সমাধান করে। আমার আম্মা আবারও সে আগের জায়গায় চলে গিয়ে কবিরাজের কাজ করতেছে। তো আমার মা যখন এগুলো করতেছে, আমি না তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব, মানে কেন এরকমটা হইতেছে বা কোন দিকে যাওয়া উচিত, এই মুহূর্তে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। পরিবারের মাঝে তখন প্রচণ্ড রকমের অভাব অনটন, আর প্রতিটা মুহূর্তে মুহূর্তে নিশি আমার কাছে কান্নাকাটি করে। নিশি কান্নাকাটি করে যে তোমার আম্মা আমার সাথে এরকম করতেছে, তোমার আম্মা আমার সাথে ওইরকম করতেছে। এবং নিশি আমার বাড়ি থেকেও যায় না, নিশি আমার বাড়ি থেকেও যায় না। নিশির কথা হচ্ছে যদি আমার বাড়ি থেকেও চলে যায় তাহলে আমার আম্মা অন্য কোনো মেয়েকে আমাকে বিয়ে করাই দিবে, এই জন্য আমার বাড়ি থেকে যাবেও না। যদি যেতে হয় আমার বাড়ি থেকে তাহলে তার লাশ যাবে, ও আমার বাড়ি থেকে যাবে না। আমি প্রচণ্ড রকমের কান্নাকাটি করে আমার মাকে আমি বিদেশ থেকে যেভাবে যেমনি পারি এমনিই বুঝাই যে মা তুমি একটু শান্ত হও, একটু ঠান্ডা হও, নিশির সাথে এরকমটা কোনো না, ওরে একটু ভালো করার জন্য চেষ্টা করো। কিন্তু আমার আম্মা এরকমভাবে আমার আম্মা কোনো কথাই শোনে না। এইভাবে কয়েকটা দিন কাটার পরে একটা সময় নিশি আমাকে জানাইতেছে তোমার আম্মা আমাকে একটা প্রস্তাব দিছে, আমি কি করব। আমি বললাম প্রস্তাব? কিসের প্রস্তাব? ও আমাকে বলে তোমার আম্মা আমাকে প্রস্তাব দিছে তোমার আম্মা যে কবিরাজি করে তোমার আম্মার কাছে কবিরাজি শেখার জন্য। আমি বললাম এটা তো খারাপ কিছু না, এটা তো ভালোই। তুমি যদি আম্মার কাছে কবিরাজি শিখো তাহলে এটা খারাপ কি, এটা তো ভালোই। তো ঠিক আছে তুমি আম্মার কাছে কবিরাজি শিখো, আম্মা তোমাকে কবিরাজি শিখাক। ও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আম্মার কাছে কবিরাজি শিখবো। আমি যে ঠিক আছে তুমি শিখো। পরে ও তখন আমার আম্মার কাছে যাইতো, আমার আম্মা ওরে কবিরাজি শিখাইতো। এবং এরকম করে বউ শাশুড়ির মাঝে মোটামুটি একটা ভালো সম্পর্ক আবারও হয়ে যায়। আগে যেরকম দুজনের মাঝে একটা সমস্যা ছিল, ঝগড়া ছিল, ঝামেলা ছিল, এবং ওই ঝামেলাটা মুহূর্তের মাঝে মিটে যায়। আমার আম্মা তখন আমার বউ নিশির সাথে খুব মিষ্টি ব্যবহার করতো, অনেক ভালো ব্যবহার করতো, এবং নিশিও আমার আম্মার সাথে খুব সুন্দর এবং মধুর ব্যবহার করতো। দুজনের মাঝে আর কোনো সমস্যা রইল না, আর কোনো ঝামেলা রইল না। একে অপরকে এক অন্যরকম ভালোবাসতে শুরু করে। একদিন, 2 দিন, 3 দিন করে এরকম সময়গুলো যখন সামনের দিকে কাটতেছিল, আমি খেয়াল করে দেখতেছি বউ শাশুড়ির মাঝে খুব মধুর একটা সম্পর্ক হয়ে যায়। এবং এরই মাঝে হঠাৎ করে একটা সময় আমার আম্মা বলতেছে নিশিকে নাকি পাওয়া যাচ্ছে না, নিশিকে নাকি পাওয়া যাচ্ছে না। এবং কিছুদিন আগে নিশি আমাকে বলেছিল আমার মা নাকি নিশির উপরে জিন শোয়ার করে, নিশির উপরে জিন নিয়ে আসে, এবং জিন নিয়ে এসে ওই জিন দ্বারা আমার মা বিভিন্ন রোগের চিকিৎসা করে মানুষের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করে জিন দ্বারা। এবং নিশির উপরে নাকি জিনকে মানে করা হয়, জিন এনে দেওয়া হয়। তা আমি হঠাৎ করে মা বলতেছে নিশিকে পাওয়া যাচ্ছে না। তা আমি তখন পাগলের মতো হয়ে গেলাম যে ওরে পাওয়া যায় না, মানে ও কোথায় গেছে। আমার আম্মা বলে বলতে পারি না, সকালে কোত্থেকে জেনে বেরিয়ে গেছে। এটা শোনার পর আমি তো ভাই আমার আর মনের ভিতরে শান্তি নেই। মাকে বলতেছি তুমি কবিরাজের মাধ্যমে দেখো না, তুমি তো তন্ত্রমন্ত্রের কাজ করো, এখন তন্ত্রমন্ত্র দিয়ে দেখো জোরে পাওয়া যায় কিনা। আমার আম্মা বলে আমার তন্ত্রমন্ত্রের কথা না হয়ে বাদে দিলাম, অন্য কোনোভাবেও আমার মাথায় অনেক কিছু আসতেছে বা অনেক কিছু চোখে দেখছি, এগুলো আমি কিভাবে বলবো, আমি বললে তো তুই আর বিশ্বাস করবি না। আমি বললাম কেন বিশ্বাস করো না, তুমি আমার কাছে বলো। তখন আমি আমার মায়ের মুখে শুনতে পাই নিশি নাকি পরকীয়ায় লিপ্ত ছিল, নিশি পরকীয়ায় লিপ্ত ছিল এবং অন্য কোনো ছেলের সাথে নিশির সম্পর্ক ছিল। আমার আম্মা বলতেছে নিশি অন্য কোনো ছেলের সাথে আমার বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি তখন আমার মাকে বলতেছি না মা, এটা কখনোই হতে পারে না, নিশি এরকম কোনো মেয়েই না। আমি ওকে যতটুকু চিনি ও যথেষ্ট ভালো, নম্র, ভদ্র এবং ভালো পরিবারের একটা মেয়ে। ও কখনো কোনো দিন কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হবে না, এবং পরকীয়ায় জড়িয়ে নিশি কখনো আমার পরিবার থেকে চলে যাবে না। আমার মা তখন আমাকে প্রমাণ দেয়, আমি এটা দেখছি, আমি ওইটা দেখছি, ও এইটা করছে, ওইটা করছে, বিভিন্নভাবে চলে গেছে, ওর অন্য কোথাও লাইন আছে। আমি তখন আমার এলাকাতে খোঁজখবর নিই, নিশির বাবা মাও তখন নিশিরে খুঁজতেছে, আমার মাও খোঁজে, এবং বিভিন্ন জায়গা থেকে নিশিকে খোঁজাখুঁজি করা হচ্ছে। দীর্ঘ প্রায় 8 মাসের মতো কেটে যায়, নিশির কোনো খোঁজখবর পাওয়া যায় না। 8 মাস পরে আমি জাস্ট পাগলের মতো হয়ে যাই, কিরে আমার বউ কই গেল, আমার বউ 8 মাস হয়ে গেল কই গেল। আমি তখন কী করলাম, আমার কোম্পানিরে বলতেছে আমাকে ছুটি দেওয়ার জন্য, ওরা ঠিকমতো বেতনও দেয় না এবং ছুটিও দেয় না। একটা পর্যায়ে আমি রাগারাগি করে বলছি আমি আর এখানে কাজ করব না। আমি সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে, মানে ভিসা ক্যান্সেল করে আমি তখন ওমান থেকে একেবারে বাংলাদেশে চলে আসি। এবং বাংলাদেশে আসার পরে আমিও তখন নিশিকে খুঁজে বেড়াইতে আসি বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে একটা কবিরাজের শরণাপন্ন হই। এবং আমার মাকে আমি তখন বিশ্বাস করতেছিলাম না। দেশে আসার পরে মায়ের কিছু কথাবার্তা এবং মায়ের কিছু চাল চলন আমার মনে সন্দেহের জন্ম দেয় যে না, আমার মায়ে নিশির কোনো ক্ষতি করতে পারে। এবং আমার মায়ের আশেপাশে যারা ছিল আমাদের গ্রামের, তারাও আমাকে একই কথা বলতেছে, আমার আম্মাই কিছু একটা করে রাখছে, আমার আম্মাই নিশিকে কিছু একটা করে রাখছে, শুধুমাত্র যদি আম্মার উপরে চাপ দেয়
আম্মাকে ঠিকমতো ধরি, তবে আম্মাই বলতে পারবে যে নিশি এই মুহূর্তে কোথায় আছে এবং নিশিকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। আমি তখন আমার আম্মাকে বারবার বলি যে মা, তুমি জানো, আমি জানি তুমি যদি সত্যি কথা বলো, তুমি জানো নিশি কোথায় আছে, তুমি আমাকে বলো নিশিকে কোথায় লুকিয়ে রাখছো। আমার আম্মা একটা কথাই আমাকে বারবার বলতেছে, আমি জানি না, আমি দেখি নাই, আমি কি করে দেখবো, আমি কি করে জানি, আমি তো জানি না। মাকে যতবারে জিজ্ঞেস করি, মা শুধু একটা কথাই বারবার বলে, মা আসলেই জানে না নিশি কোথায় আছে বা নিশির কী হয়েছে। এরকম করতে করতে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে গেলে পরে কবিরাজ আমাকে বলতেছে, আমি তোমাকে একটা তাবিজ পরাই দিই এবং তুমি এই তাবিজটা পরে বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার পরে এই দোয়াটা পরে রাতের বেলায় ঘুমাবা, এই দোয়াটা পরে রাতের বেলায় ঘুমাবা। ঘুমানোর পরে তুমি যেই স্বপ্নটা দেখবা, এর পরের দিন আমার কাছে সেই স্বপ্নের কথাটা বলবা, তোমার মাকেও কিন্তু বলবা না, তোমার মাও কিন্তু অনেক বড় একজন কবিরাজ। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলবো না। পরে উনি আমাকে তাবিজটা পরায় দেয়, তাবিজটা পরাই দিলে পরে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে এসে যখন আমি ঘুমাই, রাতের বেলায় দোয়াটা পরে ঘুমাই, আমি ভাই রাতের বেলায় স্বপ্নে দেখি নিশি আমারে বলতেছে, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, তুমি আমাকে এখান থেকে উঠাও, আমাকে এখান থেকে উঠাও, আমাকে এখান থেকে উঠে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারতেছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। এরকম করে করে নিশি কান্না করতেছে। তো সারাটা রাত আমি এই স্বপ্নটা দেখলাম। এই স্বপ্নটা দেখে আমি পরের দিন সকালবেলা ওই কবিরাজের বাড়িতে আবারও যাই, গিয়ে বললাম যে আমি তো এরকম এরকম স্বপ্ন দেখেছি। আমার বউ বারবার বলতেছে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওর নিঃশ্বাস আটকায় যাচ্ছে, ও থাকতে পারতেছে না, ও মারা যাচ্ছে এবং ও কান্নাকাটি করতেছে, আমি তো এরকম এরকম স্বপ্ন দেখলাম। পরে কবিরাজ আমাকে বলতেছে, তোমার মাকে, তোমার বউকে একটা কবরের ভিতরে কালো জাদু করে লুকিয়ে রাখা হয়েছে। আমি বললাম কি বলেন, আমার বউকে কবরের ভিতরে কিভাবে কালো জাদু করে লুকিয়ে রাখা হবে? বলে হ্যাঁ, মাটির নিচে তোমার বউকে লুকিয়ে রাখা হয়েছে, তবে এইটা তোমার বউকে লুকিয়ে রাখা হয়নি, তোমার বউয়ের একটা সেতু, মানে তোমার বউয়ের, উনি আমাকে এইভাবে বললো যে আমরা হয়তো অনেকেই ধান গাছ চিনি, গ্রামের বাসায় যেটাকে আমরা খের বলি, এরকম ধান গাছ দিয়ে আপনারা দেখবেন অনেক সময় অনেকেই করে কি এক ধরনের মানুষ তৈরি করে এবং মানুষের মতো করে বানিয়ে এটা ফসলি জমির উপরে মানে রেখে দেয়, যেন কাকতারুয়া বলি আমরা, এরকম রেখে দেয়। এইটা রেখে দিলে পরে অন্য পাখিরা তখন আর ওই জমিতে পড়ে না বা জমির ফসল নষ্ট করে না। তাই এইরকমভাবে আমার বউকে কাকতারুয়ার মতো বানিয়ে আমার বউর শরীরে তার পোশাক পরিয়ে তাকে নাকি কোনো একটা কবরস্থানে শোয়াই দেওয়া হয়েছে এবং আমি যদি ওই কবরস্থান থেকে এই জিনিসটাকে বের করতে পারি, বের করে যদি এটাকে আমি আগুনে পোড়াই দিই, তাহলে আমার বউ যেখানে থাকুক পরিবারে চলে আসবে, মানে ওর ভিতরে আর সমস্যা থাকবে না। এইটা কথা কবিরাজ আমাকে বলল। কবিরাজ যখন এই কথা বলার পরে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে এসে আমার মারে আমি ইশারা ইঙ্গিতে বিভিন্নভাবে জিজ্ঞেস করি, কিন্তু আমার মা আমার কাছে কোনো সত্যতা স্বীকার করে না, মানে উনি আমার কাছে কোনো কিছু বলে না। আমি যেই প্রশ্নই করি, যেটাই করি, উনি আমাকে প্রতি উত্তরে কোনো কিছু বলে না এবং এক কথা দুইবার বলতে গেলে ক্ষেপে যায়, প্রচণ্ডভাবে রেগে যায় যে তুই আমাকে এক কথা এতবার কেন জিজ্ঞেস করছিস, আমি তো বলে আমি কিছু জানি না। এবং মা আমাকে বলতেছে তুই বিয়ে কর, তুই যদি বিয়ে করিস তাহলে আমি সব কিছু বের করব বা এটা করে দেবো, তুই বিয়ে কর। মানে আমাকে বিয়ে করানোর জন্য আমার আম্মা উঠে পড়ে লাগছে। এরিমা যে আমার আম্মার সাথে আরেকজন খাদেম মহিলা আছে, উনি আমার আম্মার সাথে থাকতো। ওই মহিলা বলে ওই আমার বউকে নাকি আমার মা জিনের সঙ্গে বিয়ে দিয়ে দিছে, মানে জিনের সঙ্গে বিয়ে দিছে এবং আমার বউকে জিনের রাজ্যে নিয়ে গেছে, জিনেরা তাদের রাজ্যে আমার বউকে নিয়ে গেছে, আমার বউকে নাকি জিনের কাছে বিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা বলতেছে আমার আম্মার সাথে থাকা একটা মহিলা। আর কবিরাজ বলতেছে আমার বউকে কোথাও মাটির নিচে পুঁতে রাখা হয়েছে কালো জাদু করে। এখন আমি কোনোটাই বুঝতে পারতেছি না আমি কি করব। তো আমাদের এলাকাতে একটাই কবরস্থান, আমাদের আশেপাশে 2-3টা গ্রাম মিলে একটাই কবরস্থান এবং ওই কবরটাই বিশাল বড় একটা কবরস্থান। ওই কবরেই হচ্ছে আমাদের এলাকার যত মানুষ মারা যায় ওই কবরেই হচ্ছে দাফন করা হয়। তা আমি চিন্তা করলাম যে ওই কবরস্থানেই অবশ্যই আমার আম্মা আমার বউয়ের ওই মানে সেটু যেটা আছে ওইটা লুকিয়ে রাখছে। এইটা মনে করে একদিন সকালবেলা আমি কী করলাম, কোদাল নিয়ে গেলাম কবরস্থান কাটার জন্য, যে কবরের কোন জায়গায় আমার আম্মা এটা লুকিয়ে রাখছে তা তো আর আমি জানি না, আমি পুরো কবর খনন করব। এখন এরকম যখন আমি কবর খনন করতে শুরু করলাম, গ্রামের অনেকেই তখন এটা দেখতে পেয়ে যে এখানে আমার মানে প্রতিটা পরিবারেরই কেউ না কেউ এই কবরস্থানে আছে, সবাই মিলে তখন আমাকে ধরে বলতেছে তারা একটু এটা কী শুরু করলি। আমি বললাম এই কবরস্থানের মধ্যে আমার আম্মা কিছু না কিছু একটা লুকিয়ে রাখছে, আমি এটাকে ওখান থেকে বের করব। গ্রামের মানুষ তখন ক্ষিপ্ত হয়ে যায়, আমার উপর রেগে যায় যে তুই কবরস্থান খনন করবি মানে, তুই কবরস্থান কাটবি মানে, এই কবরস্থানে আমার বাপ আছে, আমার দাদা আছে, আমার সন্তান আছে, এই কবর তোরে করতে দিব না। এবার গ্রামের সবাই মিলে আমাকে আর কবর করতে দেয় না। দিনের বেলা যখন কবর করতে দেয় না, এবার আমি রাতের বেলায় কোদাল নিয়ে কবরস্থানে গেলাম। রাতের বেলায় কোদাল নিয়ে কবরস্থানে গিয়ে আমি রাতের বেলায় খনন করতে শুরু করলাম
এবং রাতের বেলা যখন আমি এটা করলাম, পরের দিন তারা দেখলো যে কবরস্থানের প্রায় 3 ভাগের 1 ভাগ আমি কোদাল দিয়ে কেটে ফেলছি এবং বিভিন্ন কবর আমি ভেঙে ফেলছি। এইটা দেখার পরে তখন আমাকে আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে আমাকে তখন সবাই ধরে নিয়ে গেল। পরের দিন সকালবেলা নিয়ে যাওয়ার পরে গ্রামের সবাই তখন চেয়ারম্যানের কাছে বিচার দিল যে এমন এমন ঘটনা ঘটছে। এগুলো সব কিছু বলার পরে চেয়ারম্যান তখন আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম আমার আম্মা কালো জাদুকর ওই কবরস্থানে কিছু একটা জিনিস লুকিয়ে রাখছে, আমি ওইটাকে বের করার জন্য এগুলো করছি। এবং চেয়ারম্যান তখন বলল যে আমার ওই কবরস্থানে যাওয়াই নিষেধ, এবং চেয়ারম্যান তার কিছু লোকজন থেকে কবরস্থানে তখন একটা পাহারাদার বসাই দিল। কবরস্থানে একটা পাহারাদার বসাই দিল এবং বসাই দেওয়ার পরে আমি আর কবরস্থানে ঢুকতে পারি না, কবরস্থানে আশেপাশেও যেতে পারি না, কবরস্থান খনন করা তো দূরের কথা। মায়ের পায়ে ধরে কান্নাকাটি করে যে মা তুমি বলো তুমি কি করছো, তুমি শুধুমাত্র জানো নিশিকে তুমি কোথায় লুকিয়ে রাখছো, নিশিকে তুমি কোথায় লুকাইছো এটা তুমি জানো এবং তুমি চাইলে নিশিকে বের করে দিতে পারবা। আমি তোমার কাছে পায়ে ধরে অনুরোধ করে বলি মা তুমি নিশিকে বের করো। কিন্তু না, কে শোনে কার কথা? আমার আম্মা আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছে না, আমার আম্মা আমার কোনো কথাই শোনে না। আমি আবার ওই কবিরাজের বাড়িতে যাই, কবিরাজকে গিয়ে বলি আমি এখন কি করব, আমার আম্মা তো আমার কোনো কথা শুনতেছে না, আমার কোনো কথা মানতেছে না। কবিরাজ আমাকে বারবার একটা কথাই বলে, যদি আপনার আম্মা কোনো কিছু না মানে বা আপনার আম্মা যদি কোনো কিছু না বলে তাহলে তো আর আমাদের করার কিছুই নাই, আমরা তো কোনো কিছু করতে পারবো না, আমাদের তো করার কিছু নাই। আমি তখন বললাম যে তাহলে আমার আম্মা এরকমটা কেন করতেছে, আমার আম্মা এরকমটা কেন করতেছে, আমার আম্মা কোথায় লুকিয়ে রাখছে ওরে আমার আম্মা কোথায় লুকিয়ে রাখলো, বারবার বলতেছে। তো এই কবিরাজ বলে আমি তো বলতে পারবো না, এটা আপনার আম্মাই ভালো জানে, আপনার আম্মাকেই জিজ্ঞেস করেন। আমি শুধু এটাই বলতে পারি আপনার এইভাবে আপনার বুকে কালো জাদু করে আপনার আম্মা লুকিয়ে রাখছে। এমন করতে করতে মা আমাকে একটা কথাই বলে, তুই বিয়ে কর, তুই যদি বিয়ে করিস তাহলে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, তুই বিয়ে করলে তোর বউ বাড়িতে ফিরে আসবে এবং তোর আগের মতো কোনো সমস্যা হবে না, তুই বিয়ে কর। এবার আমি একদম ঠান্ডা হয়ে গেলাম, মানে আমি আর কী করবো, আমি তার আমার মাকে বুঝাইতে পারি না, আর আমার মাও তো আমার কোনো বুঝ নেয় না, আমার কোনো কথা শোনে না, সে তো সম্পূর্ণ আমার বিপরীত, আমার এগেনস্টে, আমার উল্টা পথে কাজ করতেছে। পরে আমি চুপ হয়ে গেলাম। চুপ হয়ে যাওয়ার পরে আমার আম্মা আমাদের এলাকার এক মেয়ে সাফিয়া একটা নামের এক মেয়েকে আমার আম্মা তখন ঠিক করলো যে ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে, ওই মেয়েটাই আমাকে বিয়ে করাবে এবং মেয়েটাও দেখতে শুনতে সুন্দর ভালো, এবং মেয়ের পরিবার আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি আছে। তো রাজি আসছে পর আমি তখন ওই মেয়েকে দেখতে গেলাম, আমার আম্মার সাথে গেলাম। মানে তখন আমার আম্মা যা করতেছে আমি তাই করতেছি, মানে আম্মার উপরে ডিপেন্ড হয়ে গেলাম। আমি তখন আর আমার মতো করে কোনো কিছু করতেছি না, আমার মতো করে কোনো কিছু করি না, আমার আম্মা যেভাবে বলে ওভাবে আমি তখন কাজ করি। আম্মা তখন আমাকে ওই পরিবারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমারে বললো যে এই মেয়েটাকে তুই বিয়ে কর। তো মেয়ে দেখলাম এবং মেয়ে দেখতে শুনতে ভালো, পরে পারিবারিকভাবে আমার আম্মা তখন মেয়ের পরিবারকে দিল এবং মেয়ের পরিবার তখন এই মেয়েকে আমার কাছে বিয়ে দিল, কলমা কাবিন করে, এবং পারিবারিকভাবে আমি তখন বিয়ে করে মেয়ের নিয়ে বাসর করে আসছি। তো আমি সাফিয়ার বিষয়ে বলতে, মানে যতটুকু সাফিয়ার বিষয়ে বলবো আপনি যদি শোনেন আপনার কলিজা ফেটে যাবে। সাফিয়া যখন বাসর করে বউ হিসাবে আসলো, আসার পরে আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, আমার বুকের ভিতর তখন পর্যন্ত কিন্তু নিশি লালন করতেছে, আমি নিশিকে ভালোবাসি এবং এখন পর্যন্ত কিন্তু নিশির জন্যই আমার চোখের পানি বেরোইতে আছে। আমি নিশি ছাড়া অন্য কাউকে বউ হিসাবে কোনোভাবেই মানতে পারতেছি না, অন্য কোনো মেয়ে আমার বউ হবে এটা আমার স্বপ্নের মধ্যেও আসে না, আমি অন্য কাউকে বউ হিসাবে কোনোভাবেই মানতে পারতেছি না। আমি কান্নাকাটি করতেছি, মন খারাপ করতেছি। এমন সময় দেখা গেল কি যে আমি তখন মানে বাসর ঘরে বসে, আমি নিশি বসে আপনার সাফিয়া বসে আছে, আমি তখন বাসর ঘরে ঢুকলাম। ঢোকার পরে আমাদের দক্ষিণে একটা জানালা আছে, দক্ষিণের জানালাটা খুলে আমি চেয়ারের মধ্যে বসে বসে কান্না করতেছি। এরকম কান্না করতেছি দেখে আপনার সাফিয়া তখন বাসর ঘর থেকে বেরিয়ে আসছে, মানে খাট থেকে নামছে, নাই আমাকে বলতেছে আপনি এখানে বসে আছেন কেন, আজকে তো আমাদের বাসর রাত। আমি তখন আরও কান্না করতেছি। পরে আমাকে বলতেছে কেন কান্না করতেছেন, আপনি আমার কাছে বলেন, যদি না বলেন তাহলে আমি বুঝবো কেমন করে। আমি তখন বললাম যে আসলে আমার বুকের ভিতরে যে কষ্ট, এই কষ্টের কথা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, আমি এটা কাউকে বলতে পারবো না, কারণ এটা যদি তুমি শোনো তুমিও মানসিকভাবে অনেকটা কষ্ট পাবা। আমি আসলে আর কাউকে কষ্ট দিতে চাই না, তাই নিজের কষ্টটা নিজের বুকের ভিতরে লালন করে আমি মৃত্যুর পর্যন্ত পৌঁছাতে চাই। আমাকে বলে আপনি যদি মরেই যাবেন তাহলে আমাকে কেন বিয়ে করলেন। আমি বললাম আমি তো তোমাকে বিয়ে করতে চাই নাই, তোমার পরিবার আর আমার পরিবার জোর করে আমাকে তোমাকে বিয়ে করাইছে, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে চাই নাই। ও আমাকে বলে তাহলে আমার অপরাধটা কোথায়, আপনি যে আমাকে বলতেছেন আমাকে মেরে ফেলবেন বা আমি মরে যাব বা আপনি মরে যাবেন, তো এতে আমার অপরাধটা কোথায়, আমার অন্যায়টা কি, আমি কোথায় দোষ করছি বলেন। আমি তখন বললাম যে না, আসলে তোমার কোনো দোষ নাই সাফিয়া, যতটুকু দোষ আছে এই সমস্ত দোষ আমার, এই সমস্ত অপরাধ আমার, অন্যায় আমি করেছি, অপরাধ আমি করেছি, তুমি আমাকে মাফ করে দাও।
তুমি আমাকে মাফ করে দাও, তোমার কোনো অপরাধ নেই। আমাকে বলতেছে না, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে বলতেছি, আপনি আমাকে বলেন আমি আপনার জন্য কি করতে পারি। আপনার জন্য যা করতে হয়, আপনার জন্য যেটা করতে আমি সেটাই করব। এরপরেও না আপনার চোখের পানি আমি সহ্য হচ্ছে না। পরে আমি ওর দিকে তাকে কান্না করতে করতে বলতেছি, আমার মা আমার সাথে বেইমানি করেছে, আমার মা আমার সাথে চিটিং করেছে, এবং আমার মা আমাকে এইভাবে ধোঁকা দিয়েছে। এবং নিশির সাথে আমার যা ঘটনা ঘটেছে শুরু থেকে শেষ পর্যন্ত এই সব কিছুই আমি তখন সাফিয়ার কাছে স্বীকার করি যে সাফিয়া আমার সাথে এইগুলো হয়েছে। এখন একমাত্র আমার মাই বলতে পারে যে মা নিশিকে কোথায় লুকায় রাখছে এবং নিশিকে আমার আম্মা কী করছে। আমি এখন পর্যন্ত স্বপ্নে দেখি যে নিশি আমাকে স্বপ্নে বলে যে তুমি আমাকে এখান থেকে বের করো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি ওখানে থাকতে পারতেছি না। আমার আম্মা অবশ্যই নিশিকে কিছু না কিছু করে রাখছে। আমি অনেক কবিরাজের কাছে গিয়েছি, বার কোনো কবিরাজ দ্বারা আমি কিছুই করতে পারি নাই। আমার মাই শুধুমাত্র বলতে পারে নিশিকে কোথায় রাখছে, আর আমার মা যদি আমাকে সত্যিটা বলে দেয় তাহলে আমি নিশিকে খুঁজে পাবো। তখন আমাকে বলে, দেখেন আপনার কথা শুনে বুঝে গেছি যে আমার কপাল পোড়া, আমি আসলে আপনার কাছে কখনোই স্বামীর ভালোবাসা পাবো না, আর আপনি কখনোই আমাকে স্বামীর ভালোবাসা দিতে পারবেন না, কেননা আপনার বুকের ভিতরে অন্য কেউ বসবাস করে, আপনি অন্য কাউকে ভালোবাসেন। তা আপনি যেহেতু অন্য কাউকে ভালোবাসেন, আপনার বুকের মাঝে অন্য কেউ আছে, আপনি আমাকে গ্রহণ করতে পারবেন না, আর আপনার কোনো ক্ষতি হোক এমন কাজ আমি কখনো করতে পারবো না। সুতরাং আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে হলেও আপনাকে সুখী করার চেষ্টা করব। তবে বাসর করে আমি আপনাকে ওয়াদা করতেছি, আমি যেভাবেই হোক আপনার প্রথম বউকে আপনার কাছে ফিরিয়ে এনে দেওয়ার চেষ্টা করব। আমি বললাম, সাফি এটা তুমি কী বলতেছো? তুমিও তো আমাকে বিয়ে করছো, হিসাব করলে তুমিও তো আমার বউ, আমার কাছে তোমার তো অনেক অধিকার আছে। আমাকে বলে, না, সব অধিকার জোর করে পাওয়া যায় না। দেখেন, আপনি আপনার মাকে কোনো কিছুই বলবেন না আপনার আমার সম্বন্ধে। আপনার মায়ের সামনে আপনি আমার সাথে নিখুঁতভাবে অভিনয় করবেন, আপনি আমার বউ, আমি আপনার সাথে ভালো আছি, সুস্থ আছি, মানে আমি আপনার বউ, আমি ভালো আছি, সুস্থ আছি, এরকমভাবে বলবেন যে আমরা সাংসারিক জীবনে অনেক হ্যাপি আছি। আপনার বুকের ভিতরে যে নিশির জন্য ভালোবাসা আছে, এটার এক বিন্দু পরিমাণ আপনি আপনার মাকে বুঝতে দিবেন না। কোনোভাবেই আপনার মা যাতে বুঝতে না পারে যে আপনি একটা বারের জন্য নিশিকে মিস করতেছেন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এরকম কোনো কিছুই বলবো না। এমন করেই তখন আমার আম্মা সাফিয়া তখন আমার আম্মার সাথে এক মিষ্টি মধুরভাবে মিশতে শুরু করে। সাফিয়া তখন আমার আম্মাকে ছাড়া কোনো কিছুই বুঝে না। রাতভর আমার আম্মার হাত টিপে দেয়, পা টিপে দেয়, আম্মুর সাথে কথাবার্তা বলে। আর আমার আম্মু আমাকে তখন বলতেছে, দেখছিস, তোরে বললাম না মেয়েটা অনেক ভালো হবে, মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো, পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, এরকম ভালো মেয়ে সারা দুনিয়া খুঁজেও না পাওয়া যাবে না। দেখছিস মেয়েটা কত ভালো, আমাকে কত আদর করে, আমাকে কত যত্ন করে, নিজের মায়ের মতো করে আমাকে ভালোবাসে। এরকম মেয়ে দুনিয়া তার একটাও নাই। তুই এতদিন ভুল পথে হেঁটেছিস, তুই নিজের ক্ষতি করছিস, এবার দেখ আমি তোর কতটা উপকার করছি। আমিও মাকে বলি যে হ্যাঁ মা, আসলে সাফিয়ার মতো কোনো মেয়ে হয় না, সাফিয়া সত্যিকার অর্থ অনেক ভালো একটা মেয়ে, ও যথেষ্ট পরিমাণের ভালো, আমি ওকে নিয়ে অনেকটা ভালো আছি। এবং মা, তোমার কাছে আমার অনুরোধ, আমিও আমার জীবনে আর সাফিয়াকে হারাতে চাই না। এরকম করে কিছুদিন কাটার পরে সাফিয়া আমাকে বলতেছে, একদিন বলে, যান মিষ্টি নিয়ে আসেন। আমি বললাম, মিষ্টি? মিষ্টি কেন? আমাকে বলে, আপনি বলবেন আমার পেটে আপনার বাচ্চা আসছে। আমি বললাম, আরে তোমার সাথে তো এখনও আমার ওরকম কোনো সম্পর্কই হয় নাই, বাচ্চা আসছে এটা কোত্থেকে? ও আমাকে বলে, আমি যেটা করতে বলছি আপনি এটা করেন, আপনি আমার উপরে কথা বললে কিন্তু আপনার কাজের কোনো কিছুই হবে না। আপনি মিষ্টি নিয়ে আসেন এবং হাসি মুখে সবাইকে মিষ্টি খাওয়াবেন এবং বলবেন যে আমার পেটে আপনার বাচ্চা আছে, এটা বলবেন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এটা সবাইকে বলবো। আমি বাজারে গেলাম, 5 কেজি মিষ্টি কিনে নিয়ে আসলাম। মিষ্টি কিনে এনে সবাইকে খাওয়াইতেছি, আমার মাকে সবাইকে খাওয়াইতেছি এবং সবাইকে বলতেছি যে আমার বউয়ের পেটে বাচ্চা আসছে, আমি বাবা হতে যাচ্ছি, সবাই দোয়া করবেন, এরকম করে বলি। মানে এরকম করে সবার কাছে বলতে বলতে দেখা গেল যে মানে সবাই অত্যাধিক খুশি হয়। এর কিছুদিন পরেই সাফিয়া আমাকে বলতেছে, আপনার কাজ মনে হয় সমাধা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমি আপনাকে একটা গুড নিউজ দিতে পারবো। এবং এর কিছুদিন পরেই সাফিয়া একদিন আমাকে বলতেছে, আপনার বউ কোথায় আছে সেই বউর সন্ধান আমি পাইছি। আমি বললাম, মানি? তখনও আমাকে একটা কবরস্থানের ঠিকানা দেয়। ওই কবরস্থানটা আমার নানু বাড়িতে। আমার নানু বাড়িতে একটা কবরস্থান আছে, একটা পুকুর পাড়ে। ও বলে ওই কবরস্থানে আপনার নানার কবরের পাশে বাঁশ চারের মাঝে দেখবেন এরকম একটা লাল কাপড় দিয়া, একটা লাল কাপড় পিছিয়ে একটা খুঁটি মারা আছে। ওইটা খুললে আপনি যে জিনিসটা খুঁজতেছেন ওইটা ওখানে পাবেন। আমি বললাম, ওইটা আমি ওইখানে পাবো, কিন্তু কিভাবে এবং তুমি এটা জানলা কি করে? ও আমাকে বলে, আমি আপনাকে বলেছিলাম না যে আপনি যদি অভিনয়টা ঠিকমতো করতে পারেন তাহলে আমি সব কিছু বের করতে পারবো। আমি বললাম, কীভাবে বের করতে পারলা? ও
আমাকে বলে, আমি আপনার মাকে বলছি যে দেখেন, নিশিও তো একটা মেয়ে, ও তো একদিন বসে যে এই পরিবারে আসছিল, আজ আমি মা হতে যাচ্ছি, আমার পেটে আপনার ছেলের সন্তান। আপনার ছেলেও একবারের জন্য এই নিশির কথা মুখ থেকে বের করে না, এবং আপনার ছেলে কোনোভাবেই এই নিশির সাথে থাকতেও চায় না। ও আমাকে ভালোবাসে, আর আমাকে ভালোবাসে, আমাকে কতটা ভালোবাসে তা তো আপনি দেখতেই পাইছেন। তো এখন আমার পেটে আপনার ছেলের সন্তান আসছে, এখন এই সন্তানের অনুরোধ দিয়ে আমি আপনাকে বলতেছি যে আপনি একটাবারের জন্য বলেন যে নিশিকে আপনি কি করছেন। আমি চাই না যে আমার সন্তানটা আসুক বা কোনো একটা মানুষ আমার স্বামীর দ্বারা, আপনার দ্বারা নির্যাতিত হোক। আমি মন থেকে যে আমার সন্তানটা দুনিয়াতে আসার আগেই যাতে নিশি তার বাবা মায়ের কাছে ফিরে যায়। নিশির জীবনটা আর আটকায় তো কোনো লাভ নাই, নিশি তো আর কোনো ক্ষতি করে নাই। নিশি তার বাবা মায়ের কাছে ফিরে যাক, আর আমার সন্তানটা আপনারা কোলে নেন, এটা আমি চাই। যার জন্য আপনি আমাকে বলেন এবং কিভাবে নিশিকে পাওয়া যেতে পারে। এন্ড তখনই তোমার মা আমার কাছে সত্যতা স্বীকার করে। তোমার মা ওইখানের ভিতরে ওই জিনিসটাকে লুকিয়ে রাখছে, ওইটাকে বের করে যদি আগুনে পোড়ানো হয় তাহলেই তোমার বউ তোমার এরিয়াতে চলে আসবে। আমি তখন বললাম, এটা যদি আমি করতে যাই তাহলে মা আমাকে বাধা দিবে না? বলে, তোমার মাই তো এটা করতে চায়, তোমার মাই চায় ওখান থেকে জিনিসটা এনে পুড়িয়ে দিয়ে নিশিকে মুক্ত করার জন্য। তো এটা যদি তুমি করো তাহলে তোমার মা বাধা দিবে না, তুমি চাও। ওই দিনের পরে, এর পরের দিনে সন্ধ্যার পরে, মাগরিবের পরে আমি তখন মশাল ধুয়ে ওইখানে গেলাম। যাওয়ার পরে ঠিকই দেখলাম আমার নানা ভাইয়ের কবরের পাশে ওই জিনিসটাকে তখন পুঁতে রাখা হয়েছে। আমি যখন এটাকে করতে চাই, এটাকে বের করতে যাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মনে হয় আমার ভিতরে গোটা পৃথিবী পরিমাণ একটা চাপ আসছে, মানে আমাকে কে চাপ দিয়ে মাটির ভিতরে ঢুকাই ফেলতেছে। তো আমি জানি এটা যেহেতু একটু ভৌতিক, আমার কাছে এরকমটাই মনে হবে। এরপর আমি দোয়া দরুদ পড়ি, এবং দোয়া দরুদ পড়ি একটা পর্যায়ে ওই আপনার বাঁশ, এই কি বলে, ধান গাছ দিয়ে বানানো ওই আপনার শিরুটা তখন আমি বের করি। এবং বের করার পর আমি দেখতে পাই এটা পুরোপুরি আমার বউয়ের মতো। আমার বউয়ের মতো করে এটাকে সাজানো হয়েছে, আমার বউয়ের মতো করে পোশাক আশাক পরে এটাকে ওভাবে নেওয়া হয়েছে। আমি ওইটাকে বের করি, তখন আমি এশার নামাজের পরে মসজিদের সামনে একটা জায়গার মধ্যে গিয়ে এটাকে আগুন দিব। আপনি বিশ্বাস করবেন, এটার মধ্যে যখন আমি আগুনটা লাগাই দিই, এটার পিছনে একটা বাঁশ ঝাড় ছিল, ওই বাঁশ ঝাড়টা মনে হয় ভেঙে আমার উপরে পড়তেছে। মনে হয় কে জানি বাঁশ ঝাড়টাকে ঘুরাইতেছে এবং ঘুরে ওই বাঁশ ঝাড়টাকে আমার উপর আইনা ফালাইতেছে, আমার উপরে এসে বাঁশ ঝাড়টা পড়তেছে। এবং ওই অবস্থার মধ্যেই আমি সেদিন এই কাজটা করলাম, করে আমি ঘরে আসছি। আমার বউরে নিয়ে, বা আমার বউ সাফিয়ারে নিয়ে ঘরের মধ্যে আসি। ওই দিনে রাত্র প্রায় আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে নিশি আমাদের বাড়িতে। নিশি কোত্থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে আমি জানি না। ও শুধু ঘরের দরজায় এসে আমার মাকে ডাকতেছে, এবং আমাদের বাড়িতে একটা কাজের মহিলা থাকতো। আমার কাজের মহিলা বলতে আমার আম্মার খাদেম, আমার আম্মুর সাথে থাকতো। ওই মহিলাটাকে ডাকতেছে যে দরজা খোলেন, আপনারা দরজা খোলেন। আমি তখন দরজা খুলে ওভাবে যখন নিশিকে দেখতে পাই, আমার বউ সাফিয়া তখন আমার হাত ধরে ফেলে। আমার হাত ধরে আমাকে বলতেছে, ওনার কাছে এখন যাইয়েন না, ওনার কাছে এখন গেলে ওনার পরিস্থিতি আরও খারাপ হবে, যেভাবে পারেন ওনাকে ওনার বাপ মায়ের কাছে পাঠিয়ে দেন। এরপর আমাদের বাড়িতে একটা মহিলা ছিল, ওই মহিলাকে দিয়ে নিশিকে তখন তার বাপ মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কয়েকদিনের মাঝে নিশি তখন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। প্রায় সপ্তাহখানিক পরে নিশি একদম ভালো হয়ে যায়। নিশি যখন একদিন ভালো হয়, আমি নিশিকে নিয়ে, সাফিয়াকে নিয়ে একটা জায়গার মধ্যে তখন বসি, একটা মিটিংয়ের মতো বসার পরে সমস্ত প্ল্যানিং সাফিয়া তখন নিশিকে বলে দেয় যে আমি এমনভাবে প্ল্যানিং করছি। আসলে আমি পেটের মধ্যে বালিশ নিয়ে ঘুরতেছি, আমার পেটে কোনো সন্তান নাই, আমার কোনো সন্তানাদি হয়নি, এবং আপনার হাজব্যান্ডের সাথে শুধু আমার বিয়ে হয়েছে, কিন্তু আমাদের মাঝে কখনো কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। আপনার হাজব্যান্ড আপনাকে অনেক ভালোবাসে, যার জন্য উনি কখনোই আমার শরীরটা পর্যন্ত স্পর্শ করেনি, আমাকে অনেকটা ভালোবাসে। এই কথা বলার পরেই, এবং নিশি তখন আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদে। আমি তখন নিশিকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় ছিলা, তুমি কোন জায়গায় ছিলে, বিগত এতগুলো বৎসর তোমাকে খুঁজে পাই নাই কেন? নিশি আমাকে বলে, তোমার আম্মা আমাকে একটা লোকের সাথে আমাকে পরিচয় করাই দেয় একদিন গভীর রাতে। এই লোকটা পাঞ্জাবি পরিহিত অবস্থায়, পায়জামা পাঞ্জাবি পরা এবং অনেক লম্বা। এই লোকটার সাথে আমাকে পরিচয় করাই দেওয়ার পরে ওই লোকটার পাশে আমাকে পাশাপাশি বসিয়ে ওই লোকটার সাথে আমাকে কলমা পড়ায়। আমি কলমা পড়তে চাই না, এরপরও তোমার আম্মু ওই লোকটার সাথে আমাকে কলমা পড়ায়, এবং কলমা পড়িয়ে দেওয়ার পরে আমি ওই লোকটার সাথে হাঁটতে শুরু করি। ওই দিন রাতে আমি ঘর থেকে বেরিয়ে যাই, লোকটাও হাঁটে আমিও হাঁটি, লোকটাও হাঁটে আমিও হাঁটি। কত মাইল, কত দেশ, কত পর্বত, কত কিছু যে হেঁটেছি তার কোনো হিসাব নাই।
এভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি হেঁটেই বেরিয়েছি। আমি বললাম খাওয়া দাওয়া কোথায় করছো? বলে উনি আমাকে খাওয়া দাওয়া করাইতো। উনি মাঝে মাঝে ফলের বাগানে যাইতো, উনি ফল আনতো, আমাকে দিত, আমি খাইতাম, কিন্তু আমি শুধু ওনার পিছনে পিছনে হাঁটতাম। আমি বললাম তারপর? বলে তারপর একদিন হঠাৎ করে দেখলাম উনি আমার সামনে নাই, উনি আমার কাছ থেকে কই জানি চলে গেছে। এরপর আমি হাঁটতে শুরু করি, হাঁটতে আমাদের বাড়ির এরিয়ার দিকে চলে আসি এবং ওখান থেকে আমি তোমাদের উঠানে আসি। আমি বললাম তার মানে তুমি কি জানো যে তুমি কতদিন দূরে ছিলা? আমাকে বল আমি হিসাব করি নাই, এবং এতগুলো দিন যে কেটে গেছে আমি তাও বুঝতে পারি নাই। এবং ওই রাতের বেলায় তখন সাফিয়া বলে আপনি নিশিকে নিয়ে এখান থেকে চলে যান, যদি এখানে থাকেন তাহলে আপনার আম্মা যে কোনোভাবে আপনার প্রতি আবারও কালো জাদু করবে, আপনার ক্ষতি করবে। আপনি আপনার মায়ের কাছ থেকে যেভাবেই পারেন ওকে দূরে সরিয়ে নেন। এবং সেদিন রাতে আমরা রাতের ট্রেনে করে আমি তখন এই নিশিকে নিয়ে আমাদের ময়মনসিংহ ছেড়ে আমি তখন ঢাকাতে চলে আসি। এবং ঢাকাতে আসার পরে ওখানে আমি একটা ছোটোখাটো চাকরি নেই, এই চাকরিটা করি। এবং আমি যতদিন ধরে এই চাকরিটা করতেছি আমি আর কখনো বাড়িতে যাই নাই। নিশির ঘরে আমার কোনো সন্তানাদি হয় নাই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আজকের এই দিনটা পর্যন্ত সাফিয়া আমার মায়ের সেবা যত্ন করে। সাফিয়া আমার মায়ের সাথে থাকে, আমার মাকে ভালোবাসে এবং আমার মায়ের সমস্ত কিছু দেখাশোনা সাফিয়া করে। এখনও আমার মা সাফিয়াকে বলে আমার ছেলে তারেক কই গেছে? সাফিয়া বলে আমি জানি না তারেক কই চলে গেছে। আমার মায়ের সাথে যে সাফিয়া বেইমানি করেছে এটাও কিন্তু আমার মা এখনও জানে না। আজকে প্রায় আপনার 17 বৎসরের মতো কেটে গেল। আমি আমার বউ নিয়ে, নিশিকে নিয়ে আমি আপনার ঢাকাতে আছি এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের ভালো আছি। এবং এই 17টা বৎসর আমার বউ সাফিয়া আমার মায়ের সেবা যত্ন করে যাচ্ছে, নিজের জীবন যৌবন সব কিছু আমার মায়ের জন্য ব্যয় করেছে। আমি আজও একটা জিনিস বারবার সাফিয়াকে বলি যে তুমি আমাকে বিয়ে করে ফেলো। এবং সাফিয়ার এই মহত্বতার কথা যখন আমার বউ নিশি জানতে পারে, নিশি আমাকে বলে একটা কাজ করো, তুমি সাফিয়াকেও বিয়ে করো। আমি সাফিয়াকে আমার সতীন হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সাফিয়া আমাদের ভালোবাসার মাঝে কোনো ভাগ বসাতে চায় না, আমাদের ভালোবাসার মাঝেও আসতে চায় না। ও দূর থেকে আমাদের আশীর্বাদ করে, আমাদেরকে দোয়া করে, কিন্তু ও নিঃস্বার্থভাবে এখন আমার মায়ের পাশে পড়ে আছে। আমি মাঝে মাঝে এই ইদানিং বলতে প্রায় 2-3 বছর ধরে আমি বাড়িতে যাচ্ছি, মায়ের সাথে দেখা করে, মায়ের সাথে কথা বলি, কিন্তু আমি নিশিকে নিয়ে চাই না। তো মা আমাকে বারবার বলে তুই তোর বউর কাছে আসিস না কেন, বউর কাছে থাকিস না কেন? এখন আমার মা অনেক বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো চোখে দেখতে পায় না এবং ওরকম করে দোয়া দরুদও পড়ে না বা ওরকম করে রুগীও দেখে না, সম্পূর্ণ ঘরের মধ্যে থাকে। আমি টাকা পয়সা ইনকাম করে সাফিয়াকে দিই, ওই টাকায় সাফিয়া আমার মায়ের দেখাশোনা করে আমার মায়ের পিছনে থাকে। তো সাফিয়ার কিসের স্বার্থ আছে আমি আজ পর্যন্ত বুঝলাম না। সাফিয়ার মতো মেয়ে আমার মনে হয় পৃথিবীতে আমি আর দ্বিতীয়টা দেখি নাই। তা আমি আমার বউ নিশিকে নিয়ে আসছি, আমার ঘরে কোনো সন্তানাদি হয়নি, বাট আমরা ভালো আছি। কিন্তু আমার বউ নিশি আপনার গল্প সব সময় শোনে। আমি ঢাকার বাসায় থাকি, ওই বাসায় সারাদিন আপনার গল্প শোনে। ওখান থেকে আমাকে বললো আপনার সাফিয়া আপুর কথাটা আপন ভাইকে বলেন, ওনার মাধ্যমে আমরা সাফিয়া আপুকে একটু সাফিয়া আপুর প্রশংসা করতে চাই। সেখান থেকে আমার বউর কথা মতো আমি আমার গল্পটা আপনাকে লিখে পাঠালাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, এটা আমার ফোন নাম্বার, আমি ঢাকায় অমুক জায়গায় থাকি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে ময়মনসিংহের ভাই তারেকের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, একটা কথা প্রচলিত আছে, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। এই কথাটা আমি মাঝে মাঝে যখন শুনতাম তখন ভাবতাম যে এটা কি আদৌ সত্যি? মানুষ কি সত্যি এত মহান, এত বড়? কিন্তু মানুষের মাঝে যে সাফিয়ার মতো মানুষরাও বসবাস করে এটা আমার জানা ছিল না। আজকের গল্পটা পড়ে আমি অবাক হয়ে গেলাম যে সাফিয়ার মতো মেয়েরাও এখন ওই সমাজে আছে, সাফিয়ার মতো মেয়েরাও এখন আমাদের সমাজে বসবাস করে, যে কিনা নিজের স্বার্থ বলতে কোনো কিছুই রাখলো না, বিনা স্বার্থে অন্যের মাকে মা ডেকে সেই মায়ের সাথে তার পুরোটা জীবন কাটিয়ে দিল, না পেল স্বামী, না পেল স্বামীর ভালোবাসা। এবং সাফিয়ার জন্য সত্যি আমার বুকের ভিতরে এক ধরনের অন্যরকম শ্রদ্ধার জন্ম হয়েছে। এবং সাফিয়ার কারণেই তারেক নিশিকে পুনরায় ফিরে পেয়েছে এবং তাদের ভালোবাসা সার্থক হয়েছে। সাফিয়ার মতো নিঃস্বার্থ ভালোবাসার এই মানুষগুলো বেঁচে থাকুক পৃথিবীতে অনন্তকাল, এই প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা, এই গল্প নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, আপনার কোনো ব্যক্তিগত প্রশ্নও থাকে, কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।